লেকচারটাতে আমি চেষ্টা করবো হইতেছে সাব্বির স্যারের সেকেন্ড মিডের পরের যে টপিক গুলা। সাব্বির স্যার তো হচ্ছে একটা মিড নিছে, ফার্স্ট মিডে স্যারের হচ্ছে পিপিটি 5 এর অর্ধেক পর্যন্ত ছিল। এরপরে বাকি হাফ এবং 6, 7, 8, 9, 10, 1, 10, 2 এই সবগুলা সাব্বির স্যার হচ্ছে ফার্স্ট মিডের পর থেকে একদম ফাইনালের সিলেবাস পর্যন্ত পড়াইছে। তো এতগুলা স্লাইড আসলে ডিটেলসে তো যাওয়া যাবে না, যেগুলা ইম্পর্টেন্ট আর কি সেগুলা বলে যাব। প্লাস হচ্ছে এই প্রত্যেকটা স্লাইডের উপর আবার এক্সেল আছে। 8 এবং 9 এর উপর এক্সেল নাই। 5, 6, 5 এর উপর দরকার নেই। 6, 7 এর উপর এক্সেল আছে। 10-এর 1, 2 এর উপরে এক্সেল আছে। এগুলাই যে উপরের দিকে আছে 6, 7, 10, 1, 10, 2। মেইনলি হচ্ছে এক্সেল এর যে ম্যাথ গুলো আছে সেগুলাই এক্সামে আসে। আর স্লাইড থেকে কয়েকটা থিওরি আছে যেগুলা প্রিভিয়াসে আসছে, ওইগুলো একটু বলবো। তাহলে স্টার্ট করি পিপিটি 5 দিয়ে। এই 5-এ হচ্ছে এইটুকু, মানে এই স্লাইড গুলা দেখলে হচ্ছে সাব্বির স্যারের কন্টেন্ট শেষ হবে। এরপর নুসরাত ম্যাম হইতেছে সেকেন্ড মিড পর্যন্ত তো যা পড়াইছেই, মানে সিলেবাস তো ছিল এটা চ্যাপ্টার 9 পর্যন্ত মনে হয়, যে ইল্ড কার্ভ গুলা পর্যন্ত। আর এরপরে পড়াইছে হচ্ছে ম্যাম চ্যাপ্টার 10 বই থেকে, যেটা হচ্ছে মর্টগেজ নিয়ে। ওই চ্যাপ্টারটা শুধু বাকি থাকবে। ওইটা থেকে যে একটা ম্যাথ আছে, ওই ম্যাথটা ইম্পর্টেন্ট এবং একটু লেন্দি, ওইটা এক্সামে আসবে। সো দেখি ওইটা পরে দেখানো যায় কিনা। তাহলে এই চ্যাপ্টার 5 যেটা যেটা স্যার হচ্ছে ফার্স্ট মিডে এই পর্যন্ত শেষ করছিল, থিওরিটিক্যাল স্পট রেটস 14 নম্বর স্লাইড পর্যন্ত। এখন 15 থেকে স্টার্ট হইতেছে ফরওয়ার্ড রেট। সো ফরওয়ার্ড রেট জিনিসটা হইতেছে যে just সামনের কিছুদিন পরের যে একটা রেট, যেটা আমরা ফোরকাস্ট বলতে পারি, ওই ফোরকাস্টিং পিরিয়ডের রেটটা কত হইতে পারে একটা অ্যাজিউম করে নেওয়া বা ক্যালকুলেশন করে নেওয়া। সো ফরওয়ার্ড রেট মানে হচ্ছে 2 দিন পরের রেট বা 1 সপ্তাহ পরের রেট বা 6 মাস পরে কি হবে রেট, সেটা আর কি। তো সাপোজ আমি হইতেছে এখন কি চলো 2026 সাল, ছাব্বিশ সালের সাপোজ বর্তমান রেটটা আমি জানি। এখন যে মার্কেট রেটটা সেটা হচ্ছে সাপোজ 10%। কিন্তু 26-এর যে শেষের যে 6 মাস, যেটা হচ্ছে জুলাই থেকে স্টার্ট হয় ডিসেম্বর পর্যন্ত, ওই 6 মাসের রেট কি হবে সেটা তো আমি এখন জানি না আসলে। সো ওই রেটটা একটা ফর্মুলা দিয়ে বের করা বা একটা ফোরকাস্ট করা, এটাকে বলা হয় হচ্ছে, বের করে নেওয়াটা হচ্ছে ফরওয়ার্ড রেট আর কি। তার মানে আগামী জাস্ট ফিউচারের যে কোনো রেটকে আমরা ফরওয়ার্ড রেট বলতে পারি। তো এই ফরওয়ার্ড রেট বের করার উপায় হচ্ছে, একটা সিম্পল ফর্মুলা আছে, এই যে এটা। এটা না দেখাই, একটু পরে যাই, এটা দেখাই একদম ফর্মুলা। জাস্ট এই ফর্মুলাটা পড়লে এক্সামে একটা ম্যাথ আসতে পারে এখান থেকে। সো তখন ফরওয়ার্ড রেট ক্যালকুলেশন এই ফর্মুলাটা দিয়ে করে ফেলা যাবে। ফরওয়ার্ড রেট এই নোটেশন গুলো আগে বলি, তাহলে বোঝা যাবে যে আসলে মাত্র যে কথাগুলো বললাম যে ফিউচারের রেট, সেটার সাথে কিভাবে এই জিনিস, এই ফর্মুলাটা রিলেটেড। সাপোজ এখানে আছে 1 FM। 1 মানে হইতেছে 6 মাসের রেট। 1 মানে হচ্ছে সবসময় এখানে 6 মাস বুঝাবে। 2 হইলে 1 বছর বুঝাইতো, 3 হইলে 1.5 বছর বুঝাইতো। তার মানে 1 মানে হচ্ছে আসলে 6 মান্থকে রিপ্রেজেন্ট করতেছে। আর এফ মানে হচ্ছে ফরওয়ার্ড রেট, তার মানে 6 মাসের ফরওয়ার্ড রেট। 1 মানে হচ্ছে 6 মাস, এফ মানে হচ্ছে ফরওয়ার্ড রেট। তো 6 মাসের ফরওয়ার্ড রেট, কোন 6 মাসের ফরওয়ার্ড রেট সেটা বোঝাবে এই এম দিয়ে। ঠিক আছে, এম এর মধ্যে যা থাকবে সেটার উপর ডিপেন্ড করবে যে আসলে কোন 6 মাস। তাহলে এম এর মধ্যে সাপোজ আমি যদি বলি 1, মানে হচ্ছে 6 মাস পরের থেকে স্টার্ট হয়ে 6 মাস পরে 6 মাসের রেট। আমি যদি এখানে 0 দিই, তার মানে আজকে থেকে স্টার্ট হয়ে 6 মাসের রেট। মানে যে E1 মানে হচ্ছে 6 মাসের রেট, আর স্টার্টিং করতে থেকে 0, 0 মানে আজকে থেকে। আমি যদি 1 দিই, তার মানে হচ্ছে এটা 6 মাস পরের। মানে ওই যে আমি যেটা বললাম এক্সাম্পলে, যা এই যে মাত্র যে আমাদের 2026-এর প্রথম পিরিয়ড চলতেছে, তো নেক্সট পিরিয়ড যেটা জুলাই থেকে ডিসেম্বর, সেটার রেটটার নোটেশন হবে E1F1। তার মানে
জাস্ট 6 মাস পর থেকে স্টার্ট হবে রেটটা, আর 6 মাসের, ঠিক আছে? তার মানে জুন থেকে স্টার্ট হয়ে, জুলাই থেকে স্টার্ট হয়ে নেক্সট 6 মান্থের রেট, সেটা বের করার উপায় কি? এই ফর্মুলাটা দিয়ে বের করতে হবে। তাহলে 1 + Z M+1, এম এর মানে আমি এখানে কত বসাইছি? 1। তার মানে এখানে M+1 হয়ে যাবে 2। Z2 রেটটা আমার লাগবে, সেটা প্রশ্ন দেওয়া থাকবে, সো Z2 বসাই দিব। টু দি পাওয়ার 2, M এর মান তো আমি 1 বসাইছি, সো এখানে 1 বসাই দিলাম। ঠিক আছে, সবগুলোতে M এর জায়গায় যত যত M আছে সব জায়গায় আমি 1 দিয়ে দিব, যে 1, এখানে 1। 1 + Z1 এর রেটও আমার প্রশ্নে দেওয়া থাকবে, অথবা আমরা বুটস্ট্র্যাপিং, যেটা বুটস্ট্র্যাপিং মেথড, সেটা দিয়ে আমরা বের করতে পারি। ওই মেথড দিয়ে বের করে এখানে না বসাই দিতে হবে। দি পাওয়ার 1 আছে, এরপরে যেটা আছে 1/1, এটা সবসময় ফিক্সড, সো এটা আসলে না দিলেও চলবে, এটা ফর্মুলাতে না লিখলেও প্যারা নেই। -1, এটা তো মাস্ট দেওয়া লাগবে। তাহলে এটা হচ্ছে মেইনলি ফর্মুলাটা, ফরওয়ার্ড রেটের ফর্মুলা। এটা এক্সাম্পল দেখি। তো 1 নিয়ে বললাম, 1F1 নিয়ে বললাম, এখানে আছে 1F8 এর একটা ম্যাথ। এক্সাম্পলটা পড়ি। এক্সাম্পলটা হচ্ছে যে assuming that the 6 month forward rate 4 years from now is sought। তার মানে কি চাচ্ছি, আমাদের প্রশ্ন হইতেছে কি 6 মান্থের ফরওয়ার্ড রেট, এটা সবসময় যে 1 মানে তো এটা এটা মোটামুটি ফিক্সডই থাকবে, প্রথম যে 1টা, মানে 6 মাসের রেটই আমাদেরকে বের করতে বলবে। 6 মান্থের ফরওয়ার্ড রেট আমাদেরকে বের করতে বলতেছে। কোন 6 মান্থের? এটা হচ্ছে 4 years from now, 4 বছর পর থেকে যে 6 মাস। তার মানে 2000, এখন তো 25 চলে, 26 চলে, 26, 27, 28, 29, 29 জানুয়ারি থেকে যে জুন পর্যন্ত যে 6 মাস, সেই 6 মাসের রেটটা বের করতে চাইতেছি। সো সিম্পল, যে 1F8 বসাইতে হবে, যেহেতু আমি 4 বছর পরে যাইতেছি। 4 ইয়ার্স, 4 ইয়ার্স মানে তো 6টা 8টা পিরিয়ড, রাইট? 1F8 আমি বের করতে চাইতেছি। তাহলে 8 হইলে এখানে কি হবে? 9 হবে, এখানে 9 হবে, কারণ এই যে আমাদের ফর্মুলাতে বলে দিতেছে যে +1 দিতে হবে। আর এখানে কি হবে? Z8, এখানে 8 আর -1। তো এই যে প্রশ্নে ইনফরমেশন গুলো দেওয়া থাকবে এরকম, সিন্স দ্য 4 ইয়ার স্পট রেট হচ্ছে 5%, 4 বছরের স্পট রেট কত? 5%, এন্ড 4.5 বছরের স্পট রেট কত? 5.17%। তাহলে এই যে 4 বছরের স্পট রেট, এটাকে যদি আমি আহ 2 দিয়ে ভাগ দেই, এই 5.065 কে, তো 6 মান্থের রেট চলে আসে, এবং এটাই কিন্তু 4 × 2 = 8, এই যে Z8 এর মান। যেহেতু 4 ইয়ারের স্পট রেট দেওয়া, এটা যদি আমি সেমি অ্যানুয়ালে কনভার্ট করি, এটা তো 8 হয়ে যায়, রাইট? 4 ইয়ার হয়ে যাবে 8। এই যে Z8 এর মান হচ্ছে এটা, এটার অর্ধেক। সেম ভাবে Z9 এর মান লাগবে, Z9 এর মান হবে হচ্ছে আমার এই যে 4.5 বছরের যে স্পট রেট, সেটার অর্ধেক। এই মানগুলো বসাই দিলেই আমার 1F8 চলে আসবে। এইভাবে যে কোনো ফরওয়ার্ড রেট আমরা বের করতে পারি। আর এই স্লাইডে আমার কিছু নাই, না করলেও চলবে, ঠিক আছে? এই ফরওয়ার্ড রেট ইউজ করে একটা সিকিউরিটি ভ্যালুয়েশন করা ম্যাথ আছে ইয়াতে, কোয়েশ্চেন ব্যাংকে, ওইটা মনে হয় একটু দেখে নেওয়া উচিত। এখানে ওই জিনিসগুলো নাই। আমি just যদি বলি একবার যে ফরওয়ার্ড রেট ইউজ করে কিভাবে ভ্যালুয়েশন করতে হয়, সেটা হইতেছে, আমরা তো নর্মালি কি করি, যে কুপন গুলা 6 মাস পরে পরে যে কুপন গুলা পাই, সেগুলাকে লিখতে থাকি, রাইট? 3.5, 3.5 বা 4 টাকা করে সাপোজ আমার কুপন, তাহলে 4, এখানে 4, আর লাস্টে সাপোজ দিলাম আমি 104। আমি 1.5 বছরের একটা বন্ডের কথা চিন্তা করতেছি। এই জিনিসগুলোকে তো আমরা ডিভাইড করি কি দিয়ে? Z1, Z2, Z3 দিয়ে, প্লাস দিতে হবে এখানে। আমরা নর্মালি সিকিউরিটি ভ্যালুয়েশন এভাবে করি, যে ফোর ক্যাশ ফ্লো গুলো উপরে বসাই, আর নিচে হচ্ছে কি বসাই? 1 + Z1 ^ 1 + Z2 ^ 2, 1 + Z3 ^ 3, এভাবে Z1, Z2, Z এগুলো হচ্ছে স্পট রেট, আমরা বুটস্ট্র্যাপিং মেথড থেকে দিয়ে বের করি। তো ওই Z1, Z2, Z3 বের করে বসাই আমরা হচ্ছে নর্মালি ভ্যালুয়েশনটা করি। কিন্তু ফরওয়ার্ড রেট ইউজ করে যদি আমাদেরকে ভ্যালুয়েশন করতে বলে, সেক্ষেত্রে যেটা করতে হবে, এখানে বসাইতে হবে 1 + 1F1, তার মানে এটা 1F0, না 1F1 বসাইতে হবে এখানে। এরপরটাতে বসাইতে হবে হচ্ছে 1 +
1f1 into 1f1 into 1 plus 1f2 1 plus 1f2 এটা কি হবে 1 প্লাস এটা এটা এখানে কি বসাবো 1 প্লাস 1f1 ইন্টু 1 প্লাস 1f2 ইন্টু 1 প্লাস 1f3। তার মানে ফরওয়ার্ড রেট যদি আমাদেরকে দেওয়া থাকে সেক্ষেত্রে এভাবে রেট গুলা মাল্টিপ্লাই করে করে বসাইতে হয় আর কি। সো যত এভাবে যতগুলা ক্যাশ ক্যাশ ফ্লো হবে তত একটা করে বাড়তে থাকবে, একটা করে মাল্টিপ্লাই হইতে থাকবে। সো জাস্ট একটু বললাম, এটা নিয়ে একটা কোয়েশ্চেন ব্যাংকে একটা ম্যাথ আছে, সো এটা দেখে নিলে আর কি এই জিনিসটা জাস্ট মনে পড়বে, তখন বোঝা যাবে আসলে যে কিভাবে করছে। আচ্ছা, তো এই স্লাইড শেষ। এরপরে হইতেছে পিপিটি 6। 6 এ হইতেছে এখানে প্রাইস ভলাটিলিটি ক্যারেক্টারিস্টিক্স অফ অপশন ফ্রি বন্ড। এটা আমরা অলরেডি এগুলো আমরা জানি যে ভেরি স্মল চেঞ্জ যদি হয় সেক্ষেত্রে হইতেছে ডিউরেশন আমাদেরকে ভালো রেজাল্ট দেয়, কিন্তু বেশি বড় চেঞ্জ হইলে সেক্ষেত্রে আমাদেরকে ডিউরেশন ভালো রেজাল্ট দেয় না। মানে ইন্টারেস্ট রেটের যে চেঞ্জ আর কি, ইন্টারেস্ট রেট যদি অনেক বেশি করে চেঞ্জ হয় সেক্ষেত্রে ডিউরেশন আমাদেরকে ইন্টারেস্ট রেট রিস্কের পরিমাণটা ঠিক মতো বলতে পারে না, অনেক গ্যাপ থাকে। সো এখান থেকে এই স্লাইড থেকে আসার মতো কি আছে এক্সামে, আসার মতো আছে হচ্ছে এই জিনিসটা, মেজার্স অফ বন্ড প্রাইস ভলাটিলিটি। যে বন্ডের প্রাইস যে ওঠানামা করে সেটা মেজার করার উপায়গুলা কি কি। কমন একটা প্রশ্ন। তিনটা মেজারমেন্ট আছে, একটা হচ্ছে প্রাইস ভ্যালু অফ এ বেসিস পয়েন্ট, একটা হচ্ছে yield ভ্যালু অফ এ প্রাইস চেঞ্জ, একটা হচ্ছে ডিউরেশন। ঠিক আছে, তো এই তিনটা জিনিস হচ্ছে আহ, বা কি কি নির্ণয় করার মেজার অফ বন্ড প্রাইস ভলাটিলিটি, বন্ড প্রাইসের যে ভলাটিলিটি, বন্ডের যে প্রাইস সেটা যে ওঠানামা সেটা মেজার করার তিনটা উপায়। এর আগের স্লাইড গুলা জাস্ট একটু চোখ বুলাইলেও হবে, না একটু সমস্যা নেই, ওইগুলা একদম না পড়লেও এই জিনিসগুলো বোঝা যাবে, সমস্যা নেই। সো মেজার্স অফ বন্ড প্রাইস ভলাটিলিটির মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে যে প্রাইস ভ্যালু অফ এ বেসিস পয়েন্ট, প্রাইস ভ্যালু অফ এ বেসিস পয়েন্ট। সো জাস্ট এই শব্দটার দিকেই ফোকাস করলে বুঝে যাওয়ার কথা, আমি একটু ব্যাখ্যা করলেই প্রাইস ভ্যালু অফ এ বেসিস পয়েন্ট, এক বেসিস পয়েন্ট চেঞ্জের কারণে আমার প্রাইসে কতটুকু চেঞ্জ আসতেছে সেটা বের করা। ঠিক আছে, এক বেসিস পয়েন্ট চেঞ্জের কারণে আমার প্রাইসে কতটুকু চেঞ্জ আসতেছে। বেসিস পয়েন্ট মানে কি, ইন্টারেস্ট রেট যে চেঞ্জ। হ্যাঁ, সো আমি সাপোজ দুইটা বন্ড নিয়ে এখানে কথা বলতে পারি। যে সাপোজ এ নামের একটা বন্ড আছে যেটাতে এক বেসিস পয়েন্ট চেঞ্জ হইলে, যেটাতে পাশে কোথায় লিখবো, এখানে লিখি বন্ড মোবাইল এডিটিং দেই নাই। আচ্ছা, হুম, তো দুইটা বন্ড নিয়ে কথা বলি। একটা বন্ডের নাম হচ্ছে এ, যে বন্ডটার 1% চেঞ্জ যদি হয় ইন্টারেস্ট রেট, তো তার প্রাইস ভ্যালুতে চেঞ্জ আসে হচ্ছে 50 টাকা, কথার কথা। আরেকটা বন্ড আছে বি নামের যে বন্ড, তার যদি 1% মার্কেটে ইন্টারেস্ট রেট চেঞ্জ হয়, তার প্রাইস ভ্যালুতে চেঞ্জ আসে হচ্ছে কত, সাপোজ হচ্ছে 60 টাকা। চেঞ্জ চেঞ্জ বলতেছি আমি, একটা হচ্ছে চেঞ্জ বলতে কি, যে তার যে ইনিশিয়াল প্রাইস যেটা ছিল, পরে প্রাইস ইল্ড মানে ইন্টারেস্ট রেট চেঞ্জ হওয়ার কারণে তার যে চেঞ্জটা আসছে। সাপোজ তার বন্ড এ যেটা, তার ইনিশিয়াল প্রাইস ছিল হইতেছে 500, ইনিশিয়াল প্রাইস 500 ছিল, 1% ইন্টারেস্ট রেট চেঞ্জ হওয়ার কারণে তার প্রাইস হয়ে গেছে 550, যার কারণে আমরা বলতেছি 50 টাকা চেঞ্জ আসছে। ঠিক আছে, 50 টাকা চেঞ্জ আসছে। আর বি নামের যে বন্ডটা আছে, তার ইনিশিয়াল প্রাইস ছিল 500, আর 1% ইন্টারেস্ট রেট চেঞ্জ হওয়ার কারণে তার প্রাইস হয়ে গেছে 560, তার মানে তার চেঞ্জ আসছে কত, 60 টাকা। সো এই যে চেঞ্জটা নিয়ে কথা বলতেছি, চেঞ্জটা বের করতে হবে। সো চেঞ্জটা বের করার উপায় কি, চেঞ্জটা বের করার হচ্ছে এই যে ফর্মুলাটা নিচে দেওয়া আছে, ইনিশিয়াল প্রাইস থেকে
প্রাইস ইফ ইল্ড চেঞ্জেস বাই 1 বেসিস পয়েন্ট। ইনিশিয়াল প্রাইস আমরা বের করতে পারি, জাস্ট ক্যাশ ফ্লো গুলাকে একটু আগে যেটা দেখাইলাম, এই ক্যাশ ফ্লো গুলাকে বসাইয়া নিচে হচ্ছে আমার ডিসকাউন্ট রেট, বর্তমানটা প্রেজেন্ট ডিসকাউন্ট রেট দিয়ে, প্রেজেন্ট ইল্ড রেট মার্কেট রেট দিয়ে আমি ভাগ দিলাম, এটা হচ্ছে ইনিশিয়াল প্রাইস আসলো। আর প্রাইস ইফ ইল্ড চেঞ্জেস বাই 1 বেসিস পয়েন্ট, তার মানে হচ্ছে এগেইন ক্যাশ ফ্লো গুলো আমি উপরে বসাবো, নিচে কি বসাবো, নিচে বসাবো হইতেছে ওই যে 1 বেসিস পয়েন্ট বাড়ছে ইন্টারেস্ট রেট, তাহলে একটু আগে ইনিশিয়াল প্রাইস বের করার জন্য যে ডিসকাউন্ট রেট ইউজ করছি তার থেকে একটু কম বা বেশি ডিসকাউন্ট রেট আমি ইউজ করব, 1 বেসিস পয়েন্ট বেশি বা কম ডিসকাউন্ট রেট ইউজ করে আমি আবার প্রাইস বের করব, তাহলে দেখবো যে আসলে কতটুকু চেঞ্জ আসতেছে। এই চেঞ্জটাকে বলা হয় পিবিপি, যেটা বেশি হবে সেই সেই বন্ডের ভলিটিলিটি বেশি, ঠিক আছে। এটা এই যে এখানে বন্ড এ এবং বন্ড বি দুইটার মধ্যে বেশি কাটটা বি এর, সো বন্ড বি এর ভলিটিলিটি বেশি, বন্ড বি বেশি রিস্কি। 2 নাম্বার যে মেথড সেটা হইতেছে ইল্ড ভ্যালু অফ এ প্রাইস চেঞ্জ, ঠিক আছে। এটা তো এই এই শব্দটার দিকে ফোকাস করতে হবে বোঝার জন্য। ইল্ড ভ্যালু অফ এ প্রাইস চেঞ্জ, আগেটা কি ছিল, আগেটা ছিল প্রাইস ভ্যালু অফ এ বেসিস পয়েন্ট, তার মানে আমরা 1 বেসিস পয়েন্ট চেঞ্জ করে করে দেখছিলাম যে প্রাইসে কি পরিমাণ চেঞ্জ আসে। এখন আমাদেরকে উল্টাটা করতে হবে, এখন প্রাইস চেঞ্জ করে করে দেখতে হবে যে ইল্ড ভ্যালু কিরকম আসে। সো এখানে যেটা করতে হবে, সাপোজ আমি দুইটা বন্ড নিয়ে এগিন কথা বলি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। এ নামের যে বন্ডটা, আর 50 টাকা চেঞ্জ হইলে, 50 টাকা প্রাইস চেঞ্জ হইলে 1%, মানে 50 টাকা প্রাইস চেঞ্জ হইলে মানে এটা সেটা 1% ইন বিপি, 1% যে ইন্টারেস্ট রেট চেঞ্জের সমান হয়। বন্ড বি যেটা, সেটার 40 টাকা চেঞ্জ হইলেই, 40 টাকা যদি চেঞ্জ হয় সেটাই তার 1% ইন্টারেস্ট রেটের সমান হয়ে যায়, 1% ইন্টারেস্ট রেট চেঞ্জের সমান হয়ে যায়, ঠিক আছে। তার মানে কোন বন্ডটা বেশি রিস্কি, যে এটা বন্ড বি, বন্ড বিটা হচ্ছে বেশি রিস্কি, কারণ তার 40 টাকা চেঞ্জ হওয়াটাই পার্সেন্টের সমান, আর বন্ড এ এর 50 টাকা চেঞ্জ হইলে সেটা হচ্ছে 1%-এর সমান। তো এখানে বন্ড বিটা হচ্ছে বেশি রিস্ক। এই লাস্ট লাইন, মানে এই লাইনটা, এই কথাটা এখানে বলা আছে যে লাস্ট লাইনে, দ্য স্মলার দিস ভ্যালু দ্য গ্রেটার দ্য প্রাইস ভলিটিলিটি, ঠিক আছে। সো এটা হচ্ছে যে প্রাইস চেঞ্জ, ইল্ড ভ্যালু অফ এ প্রাইস চেঞ্জ, প্রাইস চেঞ্জ হইলো, কতটুকু প্রাইস চেঞ্জ হইলে সেটা 1%-এর সমান, এই কথাটা একটু মনে ভালোভাবে মাথায় রাখলে আশা করি বোঝা যাবে, কতটুকু প্রাইস চেঞ্জ হইলে 1%-এর সমান, এই এই কথাটা। আচ্ছা, সো এটা হচ্ছে সেকেন্ড একটা মেথড, একটু পরে নিতে হবে স্লাইডটা, তাহলে এক্সামে 2-3টা লাইন লেখা যাবে। আর 3 নাম্বার যে মেথড সেটা হচ্ছে ডিউরেশন। সো ডিউরেশন নিয়ে তার কিছু বলা আমার মনে হয় না দরকার আছে, যে ডিউরেশনের ক্যালকুলেশনটা জাস্ট একটু দেখলেই হবে। ডিউরেশন যে পার্সেন্টেজটা আসবে, মানে ডিউরেশন ক্যালকুলেশন করে যে ডিউরেশন সংখ্যাটা যেটা আসবে, সাপোজ আসলে হচ্ছে আমার ডিউরেশন 5। এই 5 মানে কি, মানে হচ্ছে যদি 1% মার্কেট ইন্টারেস্ট রেট চেঞ্জ হয়, আমার বন্ডের প্রাইস চেঞ্জ হবে 5%, ডিউরেশন 5, আমার ক্যালকুলেশন করলাম, ডিউরেশন আসলো কত 5। কিভাবে ক্যালকুলেশন করে একটু পরে এক্সাম্পল আসবে। তো ডিউরেশন আমি ক্যালকুলেশন করে সাপোজ পাইলাম কত 5, এর মানে কি, মানে হচ্ছে মার্কেটে ইন্টারেস্ট রেট 1% চেঞ্জ হইলে আমার বন্ডের প্রাইস চেঞ্জ হয়ে যাবে 5%। আমার বন্ডের প্রাইস যদি বর্তমানে 100 টাকা হয়, মার্কেট ইন্টারেস্ট রেট যদি বাংলাদেশ ব্যাংক 1% বাড়ায় ফেলে, আমার বন্ডের প্রাইস কি হয়ে যাবে, 95 টাকা হয়ে যাবে, কারণ 100 টাকা থেকে 5 টাকা, 5% যেহেতু 5 টাকা কমে যাবে আমার। আবার যদি মার্কেট ইন্টারেস্ট রেট যদি 1% কমে, তাহলে আমার এটা আবার 100 থেকে 105 টাকা হয়ে যাবে, এরকম আর কি ডিউরেশনের ভ্যালুটার ইন্টারপ্রিটেশনটা। ডিউরেশন ভালো মেজারমেন্ট হিসেবে কখন কাজ করে, যখন ইন্টারেস্ট রেটের চেঞ্জটা অনেক কম করে হয়, সাপোজ 1 বিপিএস, 2 বিপিএস, 3 বিপিএস এরকম। কিন্তু 1%, 2% মানে 100 বিপিএস, 200 বিপিএস, তখন যদি এরকম যদি মার্কেট ইন্টারেস্ট রেট চেঞ্জ হয় হঠাৎ করে, তখন আসলে ডিউরেশন ভালো মেজারমেন্ট না, তখন কনভেক্সিটি নিয়ে আসতে হবে অথবা ভেক্টর মডেল নিয়ে আসতে হবে, ওই জিনিসগুলো একটু আস্তে আস্তে আসতে থাকবে। সো ডিউরেশন বের করার ফর্মুলা কি, ডিউরেশন বের করার একটা ফর্মুলা হচ্ছে এটা, এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা। যদি দুইটা ফর্মুলাই আমাদেরকে জানতে হবে, প্রশ্নে কিভাবে দেওয়া থাকবে সেটার উপর ডিপেন্ড করে আমরা কোন ফর্মুলা বসাবো। সো ফর্মুলা, প্রশ্ন যদি দেখি যে এরকম দেওয়া আছে যে প্রাইস ইফ ইল্ড ডিক্লাইন্স, এটা যদি দেওয়া থাকে প্রশ্নে, এবং প্রাইস ইফ ইল্ডস রাইস এটা যদি দেওয়া থাকে,
মানে হচ্ছে 1% ইন্টারেস্ট রেট কমলে প্রাইস কত, 1% ইন্টারেস্ট রেট বাড়লে প্রাইস কত, সেগুলো যদি প্রশ্ন দেওয়া থাকে এবং বর্তমান প্রাইসটা যদি মার্কেট দেওয়া থাকে বা বের করার একটা উপায় থাকে, তাহলে এই ফর্মুলাটা ইউজ করা উচিত, এবং এটা শর্টকাট একটা ফর্মুলা। তাহলে প্রাইস ইফ ইলস ডিক্লাইন্স মাইনাস প্রাইস ইফ ইলস রাইস ডিভাইড বাই 2 ইনটু ইনিশিয়াল প্রাইস, মানে বর্তমান প্রাইস, ইনটু চেঞ্জ ইন ইল্ড, মার্কেট কতটুকু চেঞ্জ হয়েছে, মার্কেটের ইন্টারেস্ট রেট কতটুকু চেঞ্জ হয়েছে সেটা। এই ফর্মুলা আমরা আগেও কোনো না কোনো স্লাইডে দেখছি। সো ডিউরেশনের ফর্মুলা হচ্ছে এটা, অ্যাপ্রক্সিমেটেড একটা ফর্মুলা, এটা একদম অ্যাকুরেট না, অ্যাপ্রক্সিমেট একটা ডিউরেশনের ফর্মুলা। তো এটা একটা। আর তো এখানে যে ক্যালকুলেশন করে দেখাইছে, এই এক্সাম্পলটা আমরা আগে ফার্স্ট মিনিটের কোনো একটা স্লাইডে দেখছি। তো এখানে কত আসছে, 10.66 আসছে। তো এটার মানে হচ্ছে 1% ইন্টারেস্ট রেট চেঞ্জ হলে 10.66% আমার প্রাইস চেঞ্জ হবে, আমার আমার বন্ডের প্রাইস চেঞ্জ হবে 10.66%। এই যে ডিউরেশনকে এখানে ইন্টারপ্রেট করে দিছে। আচ্ছা, এখন কথা হইতেছে, আমি তো বলতেছি 1%-এর কথা, রাইট, যে 1% ইন্টারেস্ট রেট চেঞ্জ হলে 10% চেঞ্জ হবে। এখন যদি বলে যে 1% না, 0.4% চেঞ্জ হয়েছে মার্কেট ইন্টারেস্ট রেট, তাইলে কত? আমরা বের করতে পারবো সিম্পল, যেহেতু 1%-এর জন্য এত, তাহলে 0.4%-এর জন্য কত হবে সেটা বের করার জন্য এই যে সিম্পল ডিউরেশনকে ওই 0.4 দিয়ে গুণ দেওয়া। ঠিক আছে, তো 1%-এর জন্য, রাইট, যে আমার 1% চেঞ্জ হইলে আমার 10 টাকা লস। আমি যদি বলি 5% চেঞ্জের জন্য কত হবে, তাহলে 10.66 কে আমরা 0.5 দিয়ে গুণ দিয়ে দিব, মোটামুটি 5% মতো আমার লস হবে আর কি। তো এই ফর্মুলাটা এখানে দেওয়া আছে, যে তোমার সিকিউরিটিস এর প্রাইস কত পার্সেন্ট চেঞ্জ হবে সেটা বের করার ফর্মুলা হচ্ছে এটা। ডিউরেশন তো আমাকে সবসময় 1%-এর জন্য দেয় আর কি। সো এই যে ডিউরেশনকে কি করতে হবে, মাইনাস ডিউরেশন, মাইনাস বসাই নিতে হবে, কারণ নেগেটিভ সম্পর্ক, মাইনাস ডিউরেশন ইনটু চেঞ্জ ইন ওয়াই। আমার যদি 1% হয় তাহলে তো আমার এখানে এক বসানো লাগে না, কারণ ডিউরেশনটাই আমাকে তখন ওই অ্যান্সারটা দিয়ে দিচ্ছে। আর যদি 0.5% চেঞ্জ আসে মার্কেটে, তাহলে 0.5 বসাইতে হবে। যদি ওয়ান 1 BPS চেঞ্জ হয় তাহলে বসাইতে হবে 0.001, এরকম আর কি। তো এরপরে এখানে এক্সাম্পল দেখাইছে যে 1 BPS 10 BPS এর জন্য চেঞ্জ দেখাইছে। এই যে 10 BPS এর জন্য চেঞ্জ, তার মানে যে আমাদের যে ডিউরেশন 10.66 মাল্টিপ্লাইড 10 BPS, 10 BPS মানে হচ্ছে 0.001, এবং 10 BPS ইনক্রিজ হয়েছে জন্য প্লাস সাইন, ডিক্রিজ হইলে এখানে মাইনাস হইতো, মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে যেত। ঠিক আছে, সো এই যে 10 BPS 20 BPS এগুলোর জন্য এটা ভালো একটা গুড গুড অ্যাপ্রক্সিমেশন, মোটামুটি কাছাকাছি আনসার দিবে। কিন্তু একটু পরে দেখবো যে লার্জ চেঞ্জের জন্য তখন আর এটা ভালো হবে না। এই যে 200 BPS চলে আসছে এখন, 200 BPS এর জন্য এটা ভালো আনসার দিবে না। এই যে ডিউরেশন আমাকে বলতেছে যে কত পার্সেন্ট লস হবে আমার সিকিউরিটিস এর, 21%। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি অ্যাকচুয়াল পার্সেন্টেজ চেঞ্জটা যদি আমি বের করি, সেটা বের হবে হচ্ছে 18%। ঠিক আছে, ডিউরেশন তো আমাকে আমার একটা শর্টকাট টেকনিক, রাইট, ডিউরেশন থেকে আমি শর্টকাট টেকনিক ইউজ করে প্রাইস চেঞ্জ, আমার সিকিউরিটিস এর লস, আমার সিকিউরিটিস এর লস কত বের করলাম, 21%। কিন্তু আমি তো অ্যাকচুয়ালটাও বের করতে পারি চাইলে। অ্যাকচুয়ালটা কিভাবে বের করব, মার্কেট ইন্টারেস্ট রেট চেঞ্জ হয়েছে না, সাপোজ আগে মার্কেট ইন্টারেস্ট রেট ছিল 10%, তাহলে 10% দিয়ে আমি ডিসকাউন্ট করে করে আমার ক্যাশ ফ্লো গুলাকে, এই যে আগের চ্যাপ্টার PPT 5 এর যে এক্সাম্পলটা মনে রাখতে হবে, ক্যাশ ফ্লো গুলো আমি এখানে বসাইছিলাম তিনটা, নিচে ডিসকাউন্ট রেট। সো মার্কেট ইন্টারেস্ট রেট ছিল কত পার্সেন্ট, 10%, আমি যদি নিচে 10% বসায় বসাইয়া ডিসকাউন্ট করি, সেক্ষেত্রে আমার যে প্রাইসটা বের হবে এটা একটা ইনিশিয়াল। এখন আমাকে বের করতে হবে কি, মার্কেট ইন্টারেস্ট রেট সাপোজ 200 BPS চেঞ্জ হয়েছে, রাইট, 2% বাড়ছে, আমার কত মার্কেট ইন্টারেস্ট রেট এখন কত হয়ে গেল, 12%। ওই সেম ক্যাশ ফ্লো গুলাকে আমি আবার 12% দিয়ে ভাগ দিব, 12% দিয়ে ভাগ দিলে আমার আরেকটা প্রাইস আসবে। তাহলে সাপোজ আগের প্রাইসটা ছিল হচ্ছে 95, আর এখনের প্রাইসটা আসলো সাপোজ 90, তাহলে আমার কতটুকু প্রাইস ফল করছে আমি বুঝতে পারতেছি, 95 মাইনাস 90 ডিভাইড বাই 90, না 95 মাইনাস 90/95, কারণ ইনিশিয়াল প্রাইস দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে, 95 ছিল, 90 হয়ে গেছে, 95 মাইনাস 90, 5 টাকা লস ডিভাইড বাই 95। তাহলে এই যে আমি অ্যাকচুয়াল প্রাইস চেঞ্জটাও বের করতে পারি। তাহলে অ্যাকচুয়াল প্রাইস চেঞ্জ আমি বের করলাম, কত আসলো, 18%। আর ডিউরেশন আমাকে বলতেছে 21%, ডিউরেশন তো আমাকে শর্টকাট টেকনিক। তো 21 আর 18 বিশাল গ্যাপ, কিন্তু 3% ব্যবধান। একজন ডিউরেশন বলে 21 টাকা লস হবে, আমি অ্যাকচুয়ালি দেখলাম যে আমার 18 টাকা লস হচ্ছে, তাহলে 3 টাকার একটা গরমিল আছে। এজন্য
যখন লার্জ চেঞ্জ হয় ইন্টারেস্ট রেট, তখন আসলে ডিউরেশন ভালো মডেল না, তখন ডিউরেশনের সাথে একটু কনভেক্সিটিটা অ্যাডজাস্ট করে নিতে হয়। এক্সামে আসার মতো এখানে কি পড়লাম, এক্সামে আসার মতো জাস্ট থিওরিটা পড়লাম যে মেজার্স অফ বন্ড প্রাইস ভলাটিলিটি, তিনটা মেজারমেন্ট আছে, একটা হচ্ছে পিভিবিপি যেটা হচ্ছে প্রাইস ভ্যালু অফ বেসিস পয়েন্ট, এটা একটা ইল্ড ভ্যালু অফ প্রাইস চেঞ্জ, আর ডিউরেশন। ডিউরেশনের এখানে হালকা পাতলা ফর্মুলা টর্মুলা দেওয়া আছে, এগুলা ইউজ করে ম্যাথ করা যাবে আর কি। তো এই গ্রাফটা এখানে বোঝাইছে যে ডিউরেশন আমাদেরকে বলে যে স্ট্রেট লাইনটা, কিন্তু বাস্তবে প্রাইস চেঞ্জ আমরা যদি ওই যে হাতে কলমে একটু আগে মাত্র বের করলাম 10% 12% দিয়ে দিয়ে বের করলাম, তো ওইটা দিয়ে যদি আমরা বের করি তখন গ্রাফটা সেই রকম, তো মানে একটু গ্যাপ থেকে যায় ডিউরেশন আর বাস্তবের মধ্যে, ওই গ্যাপটা হইতেছে আসলে কনভেক্সিটি। আচ্ছা, সো এই জিনিসগুলো লাগবে না, একই জিনিস আমরা মাত্র যেগুলো পড়ছি সেগুলোই আর কি। এখানে আছে ম্যাকাউলাই ডিউরেশন আর মডিফাইড ডিউরেশন। তো এই জিনিসটা এক্সামে আসে। তো ম্যাকাউলাই ডিউরেশন কিভাবে বের করতে হয় এটা আমরা অলরেডি অবশ্যই বিভিন্ন জায়গায় পড়ে আসছি, 501 নাম্বার কোর্সে পড়ছি, আরো আগেও পড়ছি কমার্শিয়াল ম্যানেজমেন্টে। আর মডিফাইড ডিউরেশন জাস্ট সিম্পলি ম্যাকাউলাই ডিউরেশনকে 1+i দিয়ে ভাগ দিলেই হয়। তো এটা নিয়ে ম্যাথ আসবে, সমস্যা নেই, দেখবো এক্সেলে। তো জাস্ট একটু পড়ে নিলেই হবে যে ম্যাকুলার ডিউরেশন কি। এটা হচ্ছে আসলে ওই যে টাইম যেটা আছে সেই টাইমটাকে ওয়েট দিয়ে গুণ দিতে হয়। আমি যে ক্যাশ ফ্লো গুলা রিসিভ করতেছি না, একটা ক্যাশ ফ্লো পাচ্ছি 6 মাস পরে, একটা ক্যাশ ফ্লো পাইতেছি 1 বছর পরে, তাহলে এই যে 6 মানে 0.5, 1, এগুলাকে কি করতে হয়, ক্যাশ ফ্লোর ওয়েট দিয়ে গুণ দিতে হয়, ক্যাশ ফ্লোর ওয়েট দিয়ে গুণ দিতে হয়। ওয়েট কিভাবে বের করতে হবে সেটা একটু পরে আসবে, দেখবো না। মডিফাইড ডিউরেশন কিভাবে বের করতে হয় সেটাও দেখবো। তো ডিউরেশন বের করা হয়ে গেল সাপোজ 5.53, 5.53 দিয়ে আমি এগেইন গুণ দিব কাকে, মার্কেটের ইন্টারেস্ট রেট যে চেঞ্জ 200 বিপিএস, আচ্ছা 20 বিপিএস, 20 বিপিএস কে আমি গুণ দিলাম, তাহলে আহ, আমার সিকিউরিটিস এর লস কত পার্সেন্ট সেটা বের হয়ে যাবে। তো 5.5 যদি 1% মার্কেট ইন্টারেস্ট রেট চেঞ্জ হইতো তাহলে আমি 5.5 লস খাইতাম, কিন্তু যেহেতু আমার পুরো 1% চেঞ্জ হয় না, 20 বিপিএস চেঞ্জ হয়েছে, আমি 5.5 পরিমাণ লস খাবো না, 1.1 পরিমাণ লস খাবো আর কি। তো এখানে একই জিনিস বলতেছে যে এটা লেস রিলায়েবল, যেহেতু মার্কেট ইন্টারেস্ট রেট যখন মার্কেট ইন্টারেস্ট রেট অনেক বেশি করে চেঞ্জ হয় তখন এটা লেস রিলায়েবল। একই জিনিস আসলে পুরো স্লাইড গুলাতে ঘুরে ফিরে বলছে। এখানে বলছে যে 6 ফ্যাক্টরস এফেক্ট এ বন্ডস এর ডিউরেশন। সো ডিউরেশন আমরা যে আহ, বের করি, ডিউরেশনকে কয়টা জিনিস এফেক্ট করে, 6টা। তো এটা একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন হইতে পারে যে ফ্যাক্টরস এফেক্টিং বন্ডস ডিউরেশন, ডিউরেশন বাড়ে কমে কোন কোন জিনিসগুলোর কারণে। সাপোজ বন্ডের প্রাইস যদি মার্কেটে উঠানামা করে, সেক্ষেত্রে তাহলে ফর্মুলাটা দেখলে বোঝা যায় যে আসলে কোন কোন ফ্যাক্টর এখানে কাজ করতেছে। আমরা ফর্মুলাটা অ্যাপ্রক্সিমেট ফর্মুলাটাই দেখলে দেখলে হয়ে যাবে। অ্যাপ্রক্সিমেট ফর্মুলা হচ্ছে এই যে এটা, নিচে কি আছে, 2 × বি জিরো মানে মার্কেট প্রাইস, বর্তমান মার্কেট প্রাইস। তো এটা যদি চেঞ্জ হয় তাহলে অবশ্যই আমার ডিউরেশন চেঞ্জ হয়ে যাবে, এটা বাড়লে এটা কমবে, এটা কমলে এটা বাড়বে। ঠিক আছে। ইন্টারেস্ট রেট যদি ওঠানামা করে তাহলে কিন্তু এই যে বি-বি প্লাস এগুলো চেঞ্জ হয়, ইন্টারেস্ট রেট, এগুলো চেঞ্জ হলে এটা হবে। এরপরে আর কি হইতে পারে, কুপন, কুপনের অ্যামাউন্ট, যেগুলো যেগুলো আমরা বি+বি- কিভাবে বের করি, কুপনের উপর বেস করে। তো কুপন যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে আমার ডিউরেশন চেঞ্জ হবে। আর কি হইতে পারে, এই যে বন্ডের প্রাইস বললাম, কুপন বললাম, দুইটা জিনিস চেঞ্জ হইলে ম্যাচুরিটি টাইম, অবশ্যই মানে জাস্ট কুপন দিয়ে তো আমরা ডিউরেশন প্রাইস ক্যালকুলেশন করি না, আমাদের ম্যাচুরিটি লাগে, ওই যে একটা ফর্মুলাই এখানে যেটা লিখছিলাম, উপরে ক্যাশ ফ্লো গুলা নিচে ডিসকাউন্ট করতেছিলাম না, তো ওইখানে কি কি আছে, উপরে কুপন আছে, নিচে ম্যাচুরিটি আছে, তো এবং ডিসকাউন্ট রেট আছে, ইল্ড টু ম্যাচুরিটি, যেটা ডিসকাউন্ট রেটটাকে বলা হয় ওয়াইটিএম। এই জিনিসগুলো চেঞ্জ হইলে উঠানামা হবে আর কি ডিউরেশন। সেম ভাবে সিঙ্কিং ফান্ড যদি থাকে, যদি একটা বন্ডকে ইয়া করার জন্য সিঙ্কিং ফান্ড প্রভিশন থাকে, সেক্ষেত্রে আমার ডিউরেশন কম আসবে, কারণ সিঙ্কিং ফান্ড থাকলে টাকাগুলা ইনভেস্টররা দ্রুত পেয়ে যায়। ঠিক আছে, সিঙ্কিং ফান্ড প্রভিশন যদি থাকে, ইনভেস্টররা দ্রুত তাদের টাকাগুলো রিসিভ করে ফেলেছে, যদি দ্রুত টাকা রিসিভ করে ফেলতেছে, ডিউরেশন মানে তো একটা ম্যাচুরিটি, রাইট? সো ম্যাচুরিটি তখন কিন্তু কমে যায়, ডিউরেশনটা কমে যায়, টাকা পাওয়ার যে ডিউরেশন সেটা কমে যায়।
কল প্রভিশন যদি থাকে সেক্ষেত্রেও আমার ডিউরেশন কমে যাওয়ার কথা, কারণ কল প্রভিশন মানে হইতেছে যে ইন্টারেস্ট রেট কমলে সে কি করবে, কোম্পানি মানুষদেরকে টাকাটা দিয়ে দিবে। সো আমি এজ এ ইনভেস্টর যখন আমি দ্রুত যেহেতু টাকাটা পেয়ে যাচ্ছি কল প্রভিশন থাকলে, সো ডিউরেশন আমার কম হবে। তো এই 6টা ফ্যাক্টর মনে রাখতে হবে। আসতে পারে, খুব বেশি ইম্পর্টেন্ট না, মোটামুটি ইম্পর্টেন্ট আসতে পারে। প্রপার্টিজ অফ ডিউরেশন এত গুরুত্বপূর্ণ না, অলরেডি আমরা পড়ছি। পোর্টফোলিও ডিউরেশন যেটা, সেটা নিয়ে একটা ছোট ম্যাথ আছে, এটা গুরুত্বপূর্ণ। এটা সিম্পল, যে আমার পোর্টফোলিওতে অনেকগুলা বন্ড থাকবে, সেই বন্ডগুলার ওয়েট বের করব, টোটাল প্রাইস দিয়ে প্রত্যেকটা প্রাইসের ভাগ দিব, তাহলে ওয়েট বের হবে। আর প্রত্যেকটা ডিউরেশনটা আমি প্রশ্ন আমার দেওয়া থাকবে, ডিউরেশন দিয়ে ওয়েট গুণ দিব, তাহলে পোর্টফোলিও ডিউরেশন চলে আসবে। যে পোর্টফোলিও ডিউরেশনের ফর্মুলা সিম্পল, তাহলে চিন্তা করলে পারা যায় যে ওয়েট গুলা বের করতে হবে এবং প্রত্যেকটা ডিউরেশন দেওয়া থাকবে, জাস্ট মাল্টিপ্লাই করে যোগ করে নিব। এটার এক্সাম্পল আছে, দেখবো। এরপর আসতেছে কনভেক্সিটি, যে ওই যে একটা মানে কার্ভটা তো আসলে লিনিয়ার হয় না, একটু বাঁকা হয়। সো কনভেক্সিটি কিভাবে বের করতে হয় সেটা আসবে। তো কনভেক্সিটি আমরা কখন বের করি, মানে কখন এটা করা উচিত, যখন মার্কেটের ইন্টারেস্ট রেট চেঞ্জটা বেশি হয়, সেক্ষেত্রে আমাদেরকে এটা যদি আমরা ইউজ করি, কনভেক্সিটি প্লাস ডিউরেশন দুইটাই যদি আমরা ইউজ করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা মোটামুটি একুরেট একটা লস লসের পরিমাণ বা লাভের পরিমাণ সেটা বের করতে পারবো। ইন্টারেস্ট রেট রিস্কটা আমরা ভালোভাবে মেজার করতে পারবো আমরা যদি কনভেক্সিটিটা ডিউরেশনের সাথে অ্যাডজাস্ট করি। ঠিক আছে, কনভেক্সিটি এজ এ মানে একটা আলাদা প্রসেস হিসেবে কাজ করে না, বরং এটা হচ্ছে ডিউরেশনের সাথে অ্যাডজাস্ট করে নিতে হয়। ডিউরেশন আমাকে বলতেছে 21% চেঞ্জ, কনভেক্সিটি বলবে যে না, মাইনাস করে দেওয়ার 2%। নর্মালি কনভেক্সিটি প্লাস করতে বলে। সো -21% লস আসছে না আমার, কনভেক্সিটি আমাকে সাপোজ বললো যে না, -21% লস না, তুমি এখানে 2% যোগ করে দাও, তাহলে -21-এর সাথে আমি যদি 2 যোগ করি, তাহলে আমার লস আসবে 19%, যেটা আমার অ্যাকচুয়াল চেঞ্জ যেটা হচ্ছে 18% আমরা দেখছিলাম আগের এক্সাম্পলে, সেটার কাছাকাছি। সো কনভেক্সিটি অ্যাডজাস্ট করে নেওয়া আর কি, কনভেক্সিটি আলাদা কোনো সিঙ্গেল প্রসেস না আর কি। তো এগুলো না পড়লেও চলবে, ডিরেক্ট কনভেক্সিটির ম্যাথে চলে যাব। এখানে প্রপার্টিজ অফ কনভেক্সিটি আসতে পারে এক্সামে, দুইটা কনভেক্সিটি মানে প্রপার্টিজই আছে ছোট। প্রথম যে কনভেক্সিটির যে প্রপার্টিজ, সেটা হইতেছে আমাদের যে ডিসকাউন্ট রেট যদি বাড়ে, তাহলে কনভেক্সিটি কমে যায়। ডিউরেশনের মতো, ডিউরেশনেও কিন্তু ডিসকাউন্ট রেট যদি বাড়ে, মানে ওয়াইটিএম যেটা, ইল্ড বা ওয়াইটিএম যেটা, সেটা যদি বাড়ে, আমাদের কনভেক্সিটি কিন্তু মানে ডিউরেশন কিন্তু কমে, সেম ভাবে কনভেক্সিটিও কমে, তার মানে দুইটাই সেম। আর প্রপার্টি টু হচ্ছে সেম, এটাও ডিউরেশনের সাথে মিলবে, ম্যাচিউরিটি। হ্যাঁ, ম্যাচিউরিটি যত কম হবে, ম্যাচিউরিটি যত কম হবে, গ্রেটার কনভেক্সিটি হবে। ফর এ গিভেন ইল, না ভুল বলছি, ম্যাচুরিটি বেশি হইলে ডিউরেশন বেশি হয়, ম্যাচুরিটি বেশি হইলে কনভেক্সিটিও বেশি হবে, রাইট? তাহলে এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে এই যে এখান থেকে দেখতে হবে লোয়ার দা কুপন, কুপন নিয়ে বলছে আর কি। আমি প্রথম দিকে এগুলো সেম বলতেছে, ফর এ গিভেন ইল্ড এন্ড ম্যাচুরিটি, ইল্ড এবং ম্যাচুরিটি যদি সেম থাকে দুইটা বন্ডের, সেক্ষেত্রে কোন বন্ডের কনভেক্সিটি বেশি হবে, যেটা কুপন কম। মানে এটাও কিন্তু আমাদের ডিউরেশনের সাথে মিলে যাচ্ছে, কুপন কম তার মানে হচ্ছে তোমার ডিউরেশন বেশি, তো সেম ভাবে কুপন কম তার মানে তোমার হচ্ছে কনভেক্সিটি বেশি। ঠিক আছে, সিম্পল দুইটা, জাস্ট একটু দেখলেই বোঝা যায়। কনভেক্সিটি অ্যাডজাস্টমেন্ট, তাহলে কনভেক্সিটির ফর্মুলা কি, কনভেক্সিটি যে আমরা বলতেছি আমরা অ্যাডজাস্ট করবো এটা ডিউরেশনের সাথে। সো কনভেক্সিটির ফর্মুলাটাকে আগে আমাদেরকে কনভেক্সিটি বের করতে হবে, সেটা সেটাকে অ্যানুয়ালাইজ করতে হবে। যদি সেমি অ্যানুয়াল কনভেক্সিটি, সেমি অ্যানুয়াল বন্ড যদি হয়, সেক্ষেত্রে ওইটাকে আমাদের আগে অ্যানুয়ালাইজ করতে হবে। অ্যানুয়ালাইজ করার পরে হচ্ছে ওই অ্যানুয়ালাইজ কনভেক্সিটি ইউজ করে কতটুকু প্রাইস চেঞ্জ হবে মার্কেটে, সেটা বের করতে হবে। এখানে একটা স্টেপ আছে আর কি। তাহলে আগে আমার কাজ হচ্ছে কনভেক্সিটি ক্যালকুলেট করা। সো কনভেক্সিটি ক্যালকুলেশনের দুইটা ফর্মুলা আছে, একটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট আর একটা হচ্ছে লম্বা ফর্মুলা আর কি, ডিউরেশনের মতোই। ডিউরেশনে আমরা যেরকম অ্যাপ্রক্সিমেট ফর্মুলা দেখছি, এটা হচ্ছে কনভেক্সিটির অ্যাপ্রক্সিমেট ফর্মুলা। আর ম্যাকাওলাই ডিউরেশন বের করার যে একটা ফর্মুলা আছে সেটা, এবং কনভেক্সিটি বের করার একটা আলাদা ফর্মুলা আছে, সেটাও দেখবো একটু পরে এক্সেলে গিয়ে। তো এখানে কনভেক্সিটির ফর্মুলাটা কি, যে ভি প্লাস মানে
ইন্টারেস্ট রেট বাড়লে ভ্যালু, প্লাস মানে হচ্ছে ইন্টারেস্ট রেট বাড়লে যে ভ্যালুটা আসে সেটা, এবং কমলে যে ভ্যালুটা আসে সেটা, দুইটা যোগ হবে, মাইনাস 2 × বি জিরো মানে হচ্ছে কারেন্ট প্রাইস, ডিভাইডেড বাই 2 × বি জিরো ইন্টু ওয়াই স্কোয়ার মানে হচ্ছে আমার যে ওয়াইটিএম যেটা সেটার স্কোয়ার আর কি। ওই জিনিসগুলা এটা এখানে আসলে জাস্ট ওয়াই না দিয়ে চেঞ্জ ইন ওয়াই দেওয়া দরকার, চেঞ্জ ইন আই এর স্কোয়ার আর কি, মানে ইয়ার স্কোয়ার না। ডিউরেশনের ফর্মুলাটা একটু দেখে আসি। ডিউরেশনের ফর্মুলাতে নিচে ছিল হচ্ছে 2 × ওয়াই মনে হয়, 2 × ভি জিরো ইন্টু চেঞ্জ ইন ওয়াই, রাইট? এই চেঞ্জ ইন ওয়াইটা লাগবে, শুধু ওয়াই না। শুধু ওয়াই মানে তো হচ্ছে পুরা 10% ইন্টারেস্ট রেট, সো 10% না, বরং চেঞ্জ, মেবি 1 বিপিএস, মেবি 2 বিপিএস, মেবি 100 বিপিএস, এরকম ওই চেঞ্জটা আমাদের বসাইতে হবে আর কি। চেঞ্জ ইন ওয়াই এর স্কয়ার বসাইতে হবে। তো এই ফর্মুলাতে এগুলো জাস্ট বসাই দিলে হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে যে প্রাইস যদি মার্কেট ইন্টারেস্ট যদি 20 বেসিস বাড়ে, সেক্ষেত্রে হচ্ছে আমার প্রাইস হবে 131, কমলে 137, আর বর্তমানে আছে 134। তো এই জিনিসগুলো বসাই দিলে কনভেক্সিটি চলে আসবে। এখানে কনভেক্সিটি আসছে 81, 81.95। এই 81.95 কে তাহলে আমাদের ডিউরেশনের মতো এটা একটা সংখ্যা আসছে। এখন এটা ইউজ করে আমার আমার প্রাইস, আমার সিকিউরিটির প্রাইস কতটুকু চেঞ্জ হবে সেটা বের করতে হবে। তো বের করার উপায় কি? হাফ মাল্টিপ্লাইড বাই এটা, মাল্টিপ্লাইড বাই সি এটার স্কোয়ার আর কি। সো এখানে 81.95, এই যে ইন্টু 0.02 যেটা চেঞ্জ এটার স্কোয়ার, ইন্টু হাফ কোথায়, 0.5 দিয়ে গুণ হবে আর কি, এটা তো দেখতেছি না এখানে। Then the convexity adjustment is 81.95 multiply 0.02 square multiplied 100, 3.28%. অফ গুণ হওয়ার কথা। এইটি ওয়ান পয়েন্ট নাইন ফাইভ যেটা আসলো কনভেক্সিটি, মাল্টিপ্লাইড বাই হচ্ছে মার্কেট ইন্টারেস্ট রেট চেঞ্জের স্কোয়ার, জাস্ট এতটুকুই করছে। আচ্ছা, তো এখানে মনে হয় এই মানে অ্যাপ্রক্সিমেট ফর্মুলা ইউজ করলে হাফ মনে হয় গুণ করা লাগে না। 0.5, এই যে এখানে 2 দিয়ে ভাগ দেওয়া আছে, তার মানে মনে হয় হাফ আগেই অ্যাডজাস্ট করে নিছে আর কি। ঠিক আছে, সো এখানে হাফ গুণ করা লাগবে না, জাস্ট সিম্পলি ডিউরেশন কনভেক্সিটি মাল্টিপ্লাইড যে আমাদের চেঞ্জের স্কোয়ার। আর ডিউরেশনের সময় কি ছিল? ডিউরেশন মাল্টিপ্লাইড বাই জাস্ট চেঞ্জ, স্কোয়ার কিন্তু ছিল না। ঠিক আছে, কনভেক্সিটির সময় স্কোয়ার দিয়ে গুণ দিতে হয় আর কি। সো 3.28% আসলো। এখন দেখতে হবে, এই যে 21% ছিল আমাদের ডিউরেশন, আমাদেরকে বলতেছিল 21% লস। আর কনভেক্সিটি আমাদেরকে কি বললো? কনভেক্সিটি তো একটা পজিটিভ সংখ্যা, তো পজিটিভ মাল্টিপ্লাইড বাই এটা স্কোয়ার, এখানে পজিটিভ সংখ্যা আসলো 3.28। সে কনভেক্সিটি বলতেছে যে না, তুমি আর 3% যোগ করো, তাহলে 3% যোগ করলে কত আসলো? 18% লস। এখন বলতেছে যে আসলে কত পার্সেন্ট লস হবে? আমার 18.04% লস হবে। ডিউরেশন একটু বেশি বাড়ায় বলতেছিল, কনভেক্সিটি অ্যাডজাস্ট করার পরে এটা অ্যাকচুয়াল প্রাইসের কাছাকাছি আসছে, যে অ্যাকচুয়াল চেঞ্জের কাছাকাছি। আমার অ্যাকচুয়াল চেঞ্জ হচ্ছে 18.40, আর কনভেক্সিটি অ্যাডজাস্ট করার পরে আসলে 18.04। ঠিক আছে, তো কনভেক্সিটি অ্যাডজাস্ট করাটা উচিত আর কি। তো কনভেক্সিটি পজিটিভ নেগেটিভ হইতে পারে, বেশিরভাগ সময় পজিটিভ হয়, স্টেবল বন্ডের ক্ষেত্রে নেগেটিভ হয়। আর বেশি কিছু এখানে বলার দরকার নাই, এতটুকু মনে রাখলে হবে। পজিটিভ হচ্ছে নর্মালি সব বন্ডের কনভেক্সিটি অ্যামাউন্টটা যেটা, সেটা পজিটিভ ভ্যালু আসবে। নেগেটিভ আসবে যখন কলেবল বন্ড হবে, কলেবল বন্ড। ঠিক আছে, নেগেটিভ ভ্যালু যদি আসে সেক্ষেত্রে এই যে সিম্পলি 8% লস, সাথে আরো 1% লস হবে আর কি, 9% লস হবে। এরপরে
মডিফাইড এন্ড ইফেক্টিভ কনভেক্সিটি অ্যাডজাস্টমেন্ট দরকার নাই, স্লাইডটা শেষ। এখন যাইতে হবে এটার এক্সেলে, 6 এর এক্সেল। টিকটা একটু বড় চ্যাপ্টার, যখন একটু সময় লাগছে, বাকিগুলোতে আশা করি একটু দ্রুত হবে। তো এখানে 6 এর এক্সেল এর মধ্যে এক্সাম্পল 1 নামের যে শীটটা আছে সেটা দরকার নেই, এক্সাম্পল 2 নামের যে শীট আছে সেটা দরকার নেই, 3 নাম্বার যে শীটটা আছে যেটা হচ্ছে ডিআরটিএন সেটা দরকার। এটার মধ্যে ডিউরেশন ক্যালকুলেশন গুলো দেখানো হয়েছে। সো এর মধ্যে এই প্রথমগুলা দরকার নেই, এই যে ডিউরেশন থেকে স্টার্ট, এটা হচ্ছে 27 নাম্বার রো, এখান থেকে স্টার্ট করলাম। আগের গুলো দরকার নেই, আগের গুলো আমি অলরেডি এক্সাম্পল আকারে স্লাইডের সময় বলছি, সেগুলো লাগবে না। ডিউরেশন এখানে কিভাবে বের করতে হয় সেটা দেখাইছে। ডিউরেশনের মধ্যেও আহ, এই জিনিসগুলা না দেখলেও চলবে। ডিরেক্ট এই যে ম্যাকাওলাই এন্ড মডিফাইড ডিউরেশন, যেটা আমাদের দেখা বাকি ছিল, সেটা বলতেছিলাম যে ম্যাকাওলাই ডিউরেশন মডিফাইড ডিউরেশন বলবো, সেটা হচ্ছে এই যে এক্সাম্পল আছে এখানে। সেখানে 5 ইয়ার্স, 5 বছর। সো 5 বছর যেহেতু আমার টাইম পিরিয়ড হবে 10, কারণ 6 মান্থ করে করে। সেলিং এট 9% ওয়াইটিং, সো 9% যেহেতু এটা 9% দিয়ে আমি ডিসকাউন্ট করবো, সমস্যা নেই, থাকুক। সেমি অ্যানুয়াল ওয়াইটিএম হচ্ছে তাহলে 9%-এর অর্ধেক, 4.5, এটা ইউজ করতে হবে মেনলি। আর কুপন কই, ওই যে 9% বন্ড, তার মানে হচ্ছে কুপন হচ্ছে এই যে 9%, আর এই 9% হচ্ছে ওয়াইটিএম, যেটা দিয়ে আমরা ভাগ দিব আর কি। 9% যেহেতু কুপন, সো এটার কুপন কত আসবে, 4.5 টাকা করে 10 বছর, এবং লাস্ট ইয়ারে আমি 104 পাবো। এক্সামে এক্স্যাক্টলি মোটামুটি এইভাবে লিখলেই ভালো। টাইম পিরিয়ড গুলো লিখতে হবে, ক্যাশ ফ্লো গুলো বসাইতে হবে খাতার মধ্যে। এখন এই কি করতে হবে, এই 4.5 এই যে সংখ্যাগুলো আছে এগুলোর সাথে টি মাল্টিপ্লাই করতে হবে। টি বলতে এই যে 1 × 4.5, 4.5 আসবে, 2 × 4.5, 9 আসবে, এরকম সবগুলো গুণ করতে হবে। গুণ করার পরে সেগুলোকে ডিসকাউন্ট করে ফেলতে হবে। ডিসকাউন্ট করার জন্য কি করতে হবে, আমাদের যে সেমি অ্যানুয়াল ওয়াইটিএম 4.5%, এটা ইউজ করতে হবে। কিভাবে ডিসকাউন্ট করতে, সিম্পল, যে এটা ডিভাইডেড বাই 1 + i⁴n, ঠিক আছে। এন কিন্তু এই যে টাইম পিরিয়ড, যেটা 1 2 3 4, এগুলাই এন হিসেবে ইউজ হবে, এগুলা পাওয়ার হিসেবে ইউজ হবে। এই যে C57, তার মানে এই 1 এখানে ইউজ হবে, এখানে এখানে এটার পাওয়ার হবে 2, এটার পাওয়ার হবে 3। তো পাওয়ার নিয়ে সমস্যা নাই, যে এখানে যা থাকবে সেটাই পাওয়ার। আর ডিসকাউন্ট রেট কোনটা হবে, ডিসকাউন্ট রেট হবে সেমি অ্যানুয়ালটা, ফুলটা না, কিন্তু 9% নিলে হবে না, সেমি অ্যানুয়ালটা নিতে হবে। তো এখন সবগুলো যোগ করতে হবে, তাহলে আসলে কত, 826, রাইট, 826। আচ্ছা, এটা হচ্ছে আমার উপরের অংশটা বের হয়েছে, নিচের অংশ হচ্ছে কারেন্ট প্রাইস। সো কারেন্ট প্রাইস বের করার জন্য যেটা করতে হয়, এই যে ক্যাশ ফ্লো গুলো আছে না, এই ক্যাশ ফ্লো গুলাকে এই 4.5% দিয়ে ডিসকাউন্ট করতে হয়। ডিসকাউন্ট করলে আসলে এটা 100 চলে আসবে, এজন্য এটা আর একটা কলাম দেখায় নাই। কারণ কি, এটা 9% কুপন আর 9% ওয়াইটিএম, তো সেম তো দুইটা, এই জন্য এটা আসলে প্রাইসটা 100 আসবে, কারেন্ট প্রাইস। তেমন যদি হইতো যে 9% না, এখানে কুপন হচ্ছে 8%, কুপন হচ্ছে কত, 8%, তাইলে কিন্তু এটা 4 টাকা করে বসতো সবগুলা। এবং এই 4 4 4, এই 104 সবগুলাকে ডিসকাউন্ট করলে এটা 100 আসবে না, তখন 100 থেকে কম আসবে। তো এক্সামে খেয়াল রাখতে হবে যে দুইটা সেম কিনা, সেম হইলে আমি প্রাইস 100 বসাই দিতে পারবো। কিন্তু যদি দুইটা যদি সেম না হয়, তাহলে আমার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আরেকটা কলাম লাগবে এখানে। এই দুইটা কলামকে একটু ডান দিকে সরাই দিয়া এখানে আরেকটা কলাম লাগবে, যেটা হচ্ছে PBCF, মানে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো। 4.5-এর প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, সেটা কিভাবে বের হবে, ইকুয়াল টু 4.5 ডিভাইড বাই 1 প্লাস এই যে আই এর মান, যেটা হচ্ছে 0.045, আর পাওয়ার হবে হচ্ছে, পাওয়ার আমি খুঁজে পাবো না হয়তো, কিবোর্ডে আমার দেখা যায় না, পাওয়ার দিতে হবে 1 আর কি, ঠিক আছে। তো এইভাবে দিলে এইটা এখানে একটা বের হবে। তো এরপর এটা ব্রেক করে দিলে চেঞ্জ হবে, এখানে যদি আমি পাওয়ার দিই নেই, যেন সেম দেখাচ্ছে। আচ্ছা, তখন এই কলামটা যোগ করলে 100 আসবে, ঠিক আছে, তখন এই কলামটা যোগ করলে 100 আসবে। এই হচ্ছে আমার ডিউরেশন বের, মানে বের হয়ে গেল। তাহলে এটা নিউমারেটর হচ্ছে 826, আর নিচে নিচে বসবে হচ্ছে ওই যে যে কলামটা আমি এড করছিলাম সেটার যোগফল 100। এই 826-কে 100 দিয়ে ভাগ দিতে হবে, মানে প্রাইস দিয়ে ভাগ দিতে হবে, 100 না অ্যাকচুয়ালি, এটা তো 100 জায়গায় অন্য কিছু আসতে পারে। তো ম্যাকাওলাই ডিউরেশন আসবে
ভাগ দিলে যা আসে, যেটা আসলো সেটা কিন্তু সেমি অ্যানুয়াল বেসিসে আসলো, কারণ এখানে আমি ক্যাশ ফ্লো গুলো কিভাবে বসাইছি, 4.5 4.5 করে বসাইছি। এটা সেমি অ্যানুয়াল বেসিসে আসলে এটাকে অ্যানুয়ালাইজ করতে হবে। অ্যানুয়ালাইজ করার জন্য সিম্পলি 2 দিয়ে ভাগ দিতে হয়। অ্যানুয়ালাইজ করার জন্য সিম্পলি 2 দিয়ে ভাগ দিতে হয়, এটা মনে রাখতে হবে। এখানে 2 দিয়ে গুণ দিলে হবে না। আমরা নর্মালি তো যেটা করি, কি করি, যে অ্যানুয়ালাইজ করার জন্য বড় করি, রাইট, মাল্টিপ্লাই করি, যে বড় বড় করতে হবে। কিন্তু ডিউরেশনের সময় ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে আসবে 4। এটা কনসেপচুয়ালি একটু চিন্তা করলেই বোঝা যায়, আমি আর সময় নিতেছি না, জাস্ট আমি বলে যাইতেছি, মনে রাখতে হবে এক্সামের জন্য। তো 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 4 অ্যানুয়াল বেসিসে। আর এটা থেকে মডিফাইড ডিউরেশন বের করার উপায় কি, সিম্পলি এটাকে ডিসকাউন্ট রেট দিয়ে ভাগ দেওয়া। এই যে 4.13 যেটা, এটাকে আমি যদি ডিসকাউন্ট রেট দিয়ে ভাগ দিই, যেমন ডিসকাউন্ট রেট কত, 1.045, 4.5% আমার ডিসকাউন্ট প্লাস 1 দিতে হবে, 1.045 দিয়ে ডিসকাউন্ট করলে মডিফাইড ডিউরেশন চলে আসে। মডিফাইড ডিউরেশন আসলো 3.94। এগুলো এক্সামে বের করতে বলতে পারে, যে ম্যাকাউলাই ডিউরেশন বের করো, সেটাকে অ্যানুয়ালাইজ করো, সেটাকে সেখান থেকে মডিফাইড ডিউরেশন বের করে, এগুলো বের করতে বললে স্টেপ বাই স্টেপ করে ফেলতে হবে। এই এই বক্সটা দরকার নাই এখানে। আহ, বিভিন্ন ডিউরেশন থেকে মডিফাইড ডিউরেশন বের করছে, তো এটা তো আমরা দেখলামই। এক এক বিভিন্ন ধরনের বন্ড বলছে, প্রত্যেকটার ম্যাকাউলাই ডিউরেশন গুলা আন্দাজি বসাইছে, বসায় সেগুলার মডিফাইড ডিউরেশন বের করে দেখাইছে আর কি। আচ্ছা, এখন কত হইতেছে, আমরা তো ম্যাকাউলাই ডিউরেশন পাইলাম, যেটা হচ্ছে 4.134। এটা দিয়ে এখন আমরা আমার সিকিউরিটিস এর লসটা বের করতে হবে। তো সিকিউরিটিস এর লস বের করার উপায় হচ্ছে এই যে এখানে দেখানোর কথা, সিম্পলি এই যে ডিউরেশনকে কি করব, আমার ইন্টারেস্ট রেট চেঞ্জ দিয়ে মাল্টিপ্লাই করে দিব, তাহলে তো হয়ে গেছে। আর ডিউরেশন যেটা আসে সেটা তো 1%-এর জন্য আসে, মার্কেটে ইন্টারেস্ট মেবি 1%, মেবি 2% চেঞ্জ হয়েছে, তাহলে কি করতে হবে, এটাকে 2% দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে, আমার সিকিউরিটিস এর লস চলে আসবে। ঠিক আছে, এই যে এখানে দেখাইছে ফর্মুলাটা, অ্যাপ্রক্সিমেট প্রাইস চেঞ্জ ইজ ইকুয়াল টু মডিফাইড ডিউরেশন মাল্টিপ্লাইড yield চেঞ্জ ইন ডেসিমাল ইনটু 100। মডিফাইড ডিউরেশন নিতে হবে, ম্যাকাউলাই ডিউরেশন না, বরং মডিফাইডটা নিতে হবে, 3.95 এটা নিতে হবে। 3.95 মাল্টিপ্লাইড বাই যত পার্সেন্ট মার্কেটে চেঞ্জ হবে সেটা দিয়ে গুণ দিতে হবে সিম্পল। অ্যাকচুয়াল পার্সেন্টেজ প্রাইস চেঞ্জ আসলো 1.045%। এখন যেটা স্লাইডে দেখছিলাম যে পোর্টফোলিও ডিউরেশন নামে একটা জিনিস আছে। তো পোর্টফোলিও ডিউরেশন সিম্পল, এই যে প্রত্যেকটা সিকিউরিটিস এর মার্কেট ভ্যালু দেওয়া আছে, 10 টাকা, 40 টাকা, 30 টাকা, 20 টাকা, সবগুলো যোগ করব, যোগ করে যা আসে সেটা দিয়ে প্রত্যেকটা ভাগ দিব, 10-এ ভাগ দিব, 40-এ ভাগ দিব, তাহলে ওয়েট চলে আসবে। ডিউরেশন গুলো প্রশ্ন দেওয়া থাকবে, বসাইলাম, ওয়েট দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলাম, 5.4 আসলো, 5.4 আসলো পোর্টফোলিও ডিউরেশন। এখন আসবো কনভেক্সিটি কিভাবে ক্যালকুলেশন করতে হয়। আচ্ছা, এখানে যে ফর্মুলাটা আমরা ডিউরেশনের জন্য যে ফর্মুলা ইউজ করলাম, যেটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ সিএফ মাল্টিপ্লাই টি ডিভাইড বাই প্রেজেন্ট ভ্যালু অফ সিএফ। সো এটা হচ্ছে আসলে ওই যে ম্যাকাউলাই ডিউরেশনের ফর্মুলা। স্লাইডে আমরা যে ফর্মুলাটা দেখে আসছে সেটা কিন্তু অ্যাপ্রক্সিমেট ডিউরেশনের ফর্মুলা। সেম ভাবে আমরা স্লাইডে কনভেক্সিটির একটা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা দেখছি, এখানে যেটা দেখবো এখন সেটা হচ্ছে আসলে কনভেক্সিটির একটা, বলা যায় মেইন ফর্মুলা, বা এটাকে ডেভেলপ করছে জানি না। কনভেক্সিটির ফর্মুলা আর কি, এটা সিম্পল। কনভেক্সিটির ফর্মুলা কি, কনভেক্সিটির ফর্মুলা হচ্ছে এই যে এটা, সিএফ মাল্টিপ্লাইড, এই পুরাটা ফর্মুলা আর কি, সিএফ মাল্টিপ্লাইড টি প্লাস ওয়ান ডিভাইডেড বাই 1 + i হোল স্কোয়ার, মানে পাওয়ার টি প্লাস টু। এটা হচ্ছে ফর্মুলা। সো এই ফর্মুলার জন্য আমাদেরকে কয়েকটা কলাম বানাইতে হবে। সো এগেন, যেহেতু 5 বছর 10টা পিরিয়ড হবে, 9% যেহেতু আমরা 4.5 করে বসাবো, লাস্টে 104.5 বসাবো। এরপরে নিউমারেটর যেটা উপরের অংশটা, সেটা একটু ক্যালকুলেশন করে নিচ্ছি, যেটা হচ্ছে সিএফ ইন্টু টি প্লাস ওয়ান। সো কিভাবে আসছে, এই যে সিএফ যেটা হচ্ছে 4.5 ইন্টু টি, মানে হচ্ছে 1, ইন্টু টি প্লাস ওয়ান মানে হচ্ছে 1 + 1 2, 9 আসে, এরপরটা 27, এভাবে বের করলাম। এই যে ক্যাশ ফ্লো যেটা আসলো সেটাকে আমরা ভাগ দিতে হবে কি দিয়ে, 1 + i পাওয়ার টি প্লাস টু। ফর্মুলা আমাকে যেভাবে বলতেছে আমি সেভাবেই করবো। তো 1 + i এর মান কত, 4.5, আয়ের মান হচ্ছে, এই যে আয়ের মান হচ্ছে 4.5, রাইট। পাওয়ার, পাওয়ার দিতে হবে কি, টি প্লাস টু, টি মানে কত 1, আর 1 এর সাথে যোগ হবে 2, এটা হবে 3। ঠিক আছে, সো জাস্ট ভাগ ডিসকাউন্ট করতে হবে। এইভাবে সবগুলা যদি আমি যোগ করে নিই তাহলে আসবে কত, 7,781। এটা হচ্ছে আমার নিউমারেটর, পুরাটাই হচ্ছে আবার কি
এই যে যে ফর্মুলাটা, এটা আসলে পুরোটা কনভেক্সিটির ফর্মুলা না, এটা কনভেক্সিটির একটা পার্ট। এই পুরাটাকে ভাগ দিতে হবে কি দিয়া? এই পুরাটাকে ভাগ দিতে হবে মার্কেট প্রাইস দিয়া। এই যে B0 যেটা 100, তো 100 এখানে 100 কেমনে আসছে? 100 আসছে তো যা সিম্পলি সবগুলো যোগ করে ফেলা হয়েছে, বা যোগও করা হয় নাই, জাস্ট আমরা দেখি বুঝতেছে যে 9%, 9%, তার মানে এটা 100ই আসবে। কিন্তু এটা যদি 8%, 9% হইতো, মানে কুপনটা একটু কম বেশি হইতো, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই B0টা বের করা লাগবে, আর আলাদা একটা কলাম অ্যাড করে হচ্ছে আগে ডিউরেশন আমি যেভাবে বলছিলাম এক্স্যাক্টলি সেম ভাবে। তো এখানে আমার একটা কলাম হবে PBCF। এখানে আমাদের কি করতে হবে? 4.5 প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে, এই চারের এই সবগুলোর প্রেজেন্ট ভ্যালু বের করে তখন এখানে সামের ফর্মুলাটা দিয়ে রাখতে হবে। ঠিক আছে, তখন কিন্তু এখানে 100 আসবে, বা 100 কম বেশি যাই আসবে। এখানে যেটা আসবে সেটা দিয়ে ভাগ দিতে হবে এই 7,781। ঠিক আছে, 7,781, এই যে 7,781 ডিভাইড বাই এই যে প্রাইস যেটা আসবে, এটা আসলো কত? 77। এটা হচ্ছে কনভেক্সিটি। এগেইন কনভেক্সিটি এটা আসবে কিভাবে? সেমি অ্যানুয়াল বেসিসে আসছে, কারণ কি এখানে আমরা সেমি অ্যানুয়াল ক্যাশ ফ্লো ইউজ করছি। তো সেমি অ্যানুয়াল বেসিসে আসলে সেখান থেকে অ্যানুয়ালাইজ করার উপায় কি? অ্যানুয়ালাইজ করার উপায় হচ্ছে 2 স্কোয়ার দিয়ে ভাগ দিতে হবে। সিম্পলি 2 দিয়ে ভাগ দিলে হবে না, ডিউরেশনের সময় আমরা 2 দিয়ে ভাগ দিছিলাম, তো এখানে কি করতে হবে? 2 এর স্কোয়ার দিয়ে ভাগ দিতে হবে। সো এটা যদি অ্যানুয়াল না হয়, সেমি অ্যানুয়াল না হয়, এটা যদি কোয়ার্টারলি হইতো, তাহলে কোয়ার্টারলি হইলে তখন আমাদের এটার মান হয়তো কত কত দিয়ে ভাগ দেওয়া লাগতো ডিউরেশনের সময় আমরা 4 দিয়ে ভাগ দিতাম, মানে এখানে 4 স্কোয়ার দিয়ে ভাগ দিতাম। সো নর্মালি এখানে সেমি অ্যানুয়ালি সবসময় আসবে এক্সামে আসলে, তো তখন 2 স্কোয়ার দিয়ে ভাগ দিব আর কি। তবে আসলো 19.45, এটা হচ্ছে অ্যানুয়াল বেসিস। আর পুরোটা কনভেক্সিটি মেজার ইন অ্যামাউন্ট, এটা চাইলে বের করা যায়, এটা দরকার নাই। এটা হচ্ছে সিম্পলি প্রাইস দিয়ে গুণ দিতে হয় আর কি, কনভেক্সিটি মেজার ইন অ্যামাউন্ট, এটা লাগবে না। তো যদি কোনো একটা রিকোয়ারমেন্ট চায় যে অ্যামাউন্টে বের করো, সেক্ষেত্রে যেটা করতে হবে, কনভেক্সিটি যা আসছে সেটা মাল্টিপ্লাইড প্রাইস। এখানে আরেকটা কনভেক্সিটি বের করে দেখাইছে, এই যে 88, প্রাইস কিন্তু এখন আর 100 না। ঠিক আছে, তো এই যে এখানে তো যেহেতু এক্সেল, তো এখানে এনপিভি ফর্মুলা বসাই দিচ্ছে। তো আমাদের খাতায় তো আর এনপিভির ফর্মুলা বসাইতে পারবো? আমাদেরকে যেটা করতে হবে, একটা এক্সট্রা কলাম এড করে প্রত্যেকটা ক্যাশ ফ্লো প্রেজেন্ট ভ্যালু বের করে যোগ করে নিতে হবে, তাহলে যে 88 আসবে। তো ওই এক্সাম্পলটা পারফেক্ট একটা এক্সাম্পল। এখান থেকে সেম ভাবে সেমি অ্যানুয়াল, অ্যানুয়াল এবং মেজার ইন অ্যামাউন্ট বের করা হয়েছে। আচ্ছা, এখন যেহেতু আমি কনভেক্সিটি পাইলাম, অ্যানুয়ালটা আমাদের লাগবে, অ্যানুয়াল কনভেক্সিটিটা লাগবে, সেমি অ্যানুয়াল কনভেক্সিটি না। এই অ্যানুয়াল কনভেক্সিটি দিয়ে এখন আমরা কি বুঝতে হবে যে আমার সিকিউরিটিজ এর লস কত হবে, বা আমার সিকিউরিটিজ এর যে ডিউরেশন আমাদেরকে বলতেছে কত পার্সেন্ট লস, সেটার সাথে কতটুকু অ্যাডজাস্ট হবে সেটা আমাকে বের করতে হবে। ওই অ্যাডজাস্টমেন্ট বের করার উপায় কি? এই যে এখানে দেখাইছে যে অ্যাপ্রক্সিমেট প্রাইস চেঞ্জ ইউজিং ডিউরেশন এন্ড কনভেক্সিটি মেজার। তো ডিউরেশন আমাদেরকে বলতেছিল 21% লস হবে, এটা এই যে 10.6 টু আমাদের ডিউরেশন স্লাইডের টপ, এটা মানে এটা স্লাইডের আর কি। 10.6 টু ইন্টু চেঞ্জ হচ্ছে আমার সিকিউরিটিজ 20 বিপিএস, 200 বিপিএস। আর কনভেক্সিটি আমাদের কত আসলো? কনভেক্সিটি আসলো হইতেছে কোন এক্সাম্পলটা ইউজ করছে এখানে, 182 দেখা যায়, 182.92। এটা তো নেয় নাই। আচ্ছা, কোন একটা কনভেক্সিটি নিচে আর কি, এখানে 182 দেখা যায়, এটা মানে জাস্ট মনে হয় স্লাইডের গুলা নিয়ে আসছে। তো এই যে 182.92, যেটা হচ্ছে আমার কনভেক্সিটি, মাল্টিপ্লাইড এই যে 0.5 কিন্তু এখানে গুণ দিচ্ছে, রাইট? 0.5 যেটা বলতেছিলাম যে স্লাইডে খুঁজতেছিলাম পাচ্ছিলাম, ওইটা খুব সম্ভবত অ্যাপ্রক্সিমেট ফর্মুলা যেহেতু যেহেতু ইউজ করছিল, ওইটাতে মেবি লাগে না, এটাতে খুব সম্ভবত লাগবে। 0.5 মাল্টিপ্লাইড 182.92 হচ্ছে আমাদের কনভেক্সিটি অ্যানুয়ালটা মাস্ট, মাল্টিপ্লাইড আমাদের ইন্টারেস্ট রেটের চেঞ্জ যেটা হচ্ছে 0.02, এবং এটাকে কিন্তু স্কোয়ার করতে হবে। আর স্লাইডে ছিল জাস্ট এই দুইটা, কনভেক্সিটি মাল্টিপ্লাইড চেঞ্জের স্কোয়ার, এতটুকু ছিল। ঠিক আছে, আচ্ছা, সো এখানে কত পার্সেন্ট আসলো? 3.66% ফর 200 বিপিএস। একটু স্লাইডে যাই, আমার মনে হচ্ছে স্লাইডে ভুল আছে খুব সম্ভবত, একটু দেখে আসি। 6,
যে এখানে ছিলাম, একটু ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করে আসছে কত, 81.95, 81.95। এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে হচ্ছে 0.02 স্কোয়ার। না, স্লাইড ক্যালকুলেশন ঠিকই আছে, একটু কনফিউশন থেকে গেল। তাহলে দেখতে হবে যে কোয়েশ্চেন ব্যাংকে মানে গ্র্যান্ড সলিউশন ফাইলটাতে অ্যালাইন বাই কিভাবে করছে। খুব সম্ভবত আমি দেখছিলাম যে 0.5 ইউজ করছে। তো এই ফর্মুলা ইউজ করলে মানে এই যে ফর্মুলাটা যেটা যেটা যেখানে আমরা ক্যাশ ফ্লো সেমি অ্যানুয়াল বেসিসে করছি, তো এটা করলে আমার মনে হয় 0.5 মাল্টিপ্লাই করাই লাগবে। হুম, আমি অন্যান্য জায়গাতে দেখছি 0.5 ইউজ করা হয়, যেন আমি শুরুতেই 0.5 শব্দটা বলতেছিলাম। অ্যাপ্রক্সিমেট ফর্মুলা ইউজ করলে মেবি লাগে না, এজন্য স্লাইডে নাই। আচ্ছা, so যাই হোক 3.36 আসলো। তাহলে আমার কিভাবে আসলো এটা সিম্পলি তো বললাম, আগে স্লাইডেও বলছি। তো এই দুইটা এখন যোগ করে নিতে হবে, দুইটা যোগ করলে কত পার্সেন্ট আসলো, 17.58, যেটা অ্যাকচুয়াল পার্সেন্টেজ হচ্ছে 18, মোটামুটি কাছাকাছি। তো শেষ এটা, এটা লাগবে না, এটা অলরেডি দেখছি। এখন হইতেছে পিপিটি 7 এবং 8 অনেক ছোট, এবং তেমন গুরুত্বপূর্ণ কিছু মনে হয় নাই। ও না, 7 তো কাহিনী আছে, 7 তো একটু এটা আছে 7। তো এখানে এখানে আসলে ডিউরেশন বা কনভেক্সিটিতে যে ফর্মুলা গুলা ইউজ করা হয়, ডিউরেশনে আমরা যেটা করি যে একটা সিঙ্গেল রেট ইউজ করি, এবং মার্কেট ইন্টারেস্ট রেট চেঞ্জ হইলে আমরা বলি যে শর্ট টার্মে যা চেঞ্জ হয়েছে লং টার্মে তাই চেঞ্জ হয়েছে। মার্কেট ইন্টারেস্ট রেট জাস্ট আমরা বলি চেঞ্জ হয়েছে, মানে এটা শর্ট টার্ম নাকি লং টার্ম এটা নিয়ে আমরা ডিউরেশনে কোনো কথাই বলি না। আসলে কথা বলা হয় না, কিন্তু একটা ইমপ্লিসিট অ্যাজাম্পশন আছে যে ওইখানে শর্ট টার্ম ইন্টারেস্ট রেট বাড়লে লং টার্মে কোনো ইম্প্যাক্ট নাই, এটা ধরে নেওয়া হচ্ছে। কিন্তু এখানে এই স্লাইডটাতে যেটা হচ্ছে ডিউরেশন ভেক্টর মডেল নিয়ে কথা বলা হবে, এখানে বলা হচ্ছে যে শর্ট টার্মে ইন্টারেস্ট রেট বাড়লে লং টার্মে কমবে, নাহলে তো আমার এটা হবে না আর কি। সো এখানে আর একটু নতুন অ্যাজাম্পশন বা মানে একটু রিয়েলিস্টিক অ্যাজাম্পশন নিয়ে আসা হয়েছে, এবং এখানে আরটি যেটা ডিসকাউন্ট রেট সেটা বের করতে হয় ফর্মুলা দিয়ে। ডিসকাউন্ট রেট বের করার ফর্মুলা হচ্ছে যেটা A0, আমরা যদি একে B0 বলতে পারি, A0 প্লাস বেটা 1 ইন্টু টি প্লাস বেটা 2 ইন্টু টি স্কোয়ার প্লাস বেটা 3 ইন্টু টি কিউব। এই ফর্মুলা ইউজ করে আরটিটা বের করে নিতে হয়। ডিসকাউন্ট রেট যেটা, সেটা তো আমরা সিম্পলি আগে আগে ডিউরেশনের মধ্যে সিম্পলি দেওয়া থাকে, কিন্তু এখানে সিম্পলি দেওয়া থাকবে না, এটাতে আসলে একটু বের করে নিতে হবে। এরপরে মার্কেট ইন্টারেস্ট রেট চেঞ্জ হবে, চেঞ্জ হলে চেঞ্জটাকে এখানে ইনকর্পোরেট করতে হবে। ঠিক আছে, তাহলে আরটিটা একটু পরে আবার চেঞ্জ হয়ে যাবে। অল্প অল্প বলে যাই, স্লাইডে স্লাইডে ডিটেলসে যাব না, কারণ এক্সেল দেখলেই বোঝা যাবে। আহ তাহলে এটা হচ্ছে আরটি, আর নর্মাল আরটি বের করার ফর্মুলা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে নর্মালটা বের করার ফর্মুলা। তো আমাদের প্রশ্নে A0 এর মান A1 এর মান দেওয়া থাকবে, আমরা সিম্পলি কি করব, A0 A1 এগুলো বসাবো, আর টি এর জায়গায় সাপোজ আমি যদি টাইম পিরিয়ড 1 এর ইন্টারেস্ট রেট বের করতে চাই, তাহলে এখানে 1 বসাবো, মানে যত টি আছে সব জায়গায় 1 বসাই দিব, এবং এখানে 1 বসাবো তার উপরে স্কোয়ার থাকবে, এখানে 1 বসাবো তার উপরে কিউব থাকবে। এভাবে আরটি বের করবো। তাহলে টাইম পিরিয়ড 2 এর ইন্টারেস্ট রেট কিভাবে বের করা যায়, সব টিতে 2 বসাই দিব। এভাবে আমি প্রত্যেকটা পিরিয়ডের জন্য আর এর মানটা বের করতে পারি। ঠিক আছে, তো ইনফরমেশন আমাকে দেওয়া থাকবে, ক্যালকুলেশন করতে আমাদের অসুবিধা নেই। আচ্ছা, এরপরে যেটা হইতেছে যে এখন তো মার্কেট ইন্টারেস্ট রেট চেঞ্জ হবে, রাইট? আমরা তো সবসময় এটাই বলতেছি যে মার্কেট ইন্টারেস্ট রেট চেঞ্জ হলে আমার বন্ডের প্রাইস কি অবস্থা হবে। সো মার্কেট ইন্টারেস্ট রেট যদি চেঞ্জ হয়, মার্কেট ইন্টারেস্ট রেট যদি চেঞ্জ হয়, সেক্ষেত্রে আমার নোটেশনটা চেঞ্জ হয়ে গেছে, যে আর টাইম টি, মার্কেট ইন্টারেস্ট রেট যদি এখন চেঞ্জ হচ্ছে, তাহলে এখন আর টির জায়গায় কি বসাবো, আর প্রাইম টি। সো আর প্রাইম টি তখন কি হবে, A0 যেটা আছে আমাদের, যে B0 আমরা যেটাকে স্লোপ বলতেছি, স্লোপে একটু চেঞ্জ আসবে। স্লোপ তো মানে স্লোপ প্লাস স্লোপের চেঞ্জ, যেহেতু মার্কেট ইন্টারেস্ট রেট চেঞ্জ হয়েছে, তাহলে প্রত্যেকটা ফ্যাক্টর চেঞ্জ হওয়ার কথা, জন্য চেঞ্জটা আমাকে যোগ করতে হবে। চেঞ্জ কত হবে সেটাও প্রশ্ন দেওয়া থাকবে, মানে কষ্টের কিছু নাই, এখানে জাস্ট ফর্মুলাটা মনে রাখতে হবে, চেষ্টা মনে রাখতে হবে,
আর জাস্ট সিম্পলি ভ্যালু প্লাগ করতে হবে। সো A0 একটু জটিল লাগতে পারে দেখতে, কিন্তু কয়েকবার দেখলেই সহজ। এটা হচ্ছে আমার স্লোপ, স্লোপের সাথে আমার চেঞ্জ ইন স্লোপটা প্রশ্ন দেওয়া থাকবে, সিম্পলি যোগ করে নিব। সেম ভাবে প্লাস A1 একটা আমার বেটা 1 মানে একটা স্লোপ, সেটার সাথে আমার চেঞ্জ ইন A1 এটা বলা থাকবে প্রশ্নে, যোগ করে নিব। ইন্টু টি আগের মতোই, ইন্টু টি স্কোয়ার ইন্টু টি কিউব। ঠিক আছে। সো প্রশ্নে হতে পারে যে A0 চেঞ্জ হবে এবং A1 চেঞ্জ হবে, দুইটা চেঞ্জ হবে, বাকি দুইটা প্যারামিটার কোনো চেঞ্জ হবে না। মানে চেঞ্জ ইন A2 0 বসাবো, চেঞ্জ ইন A3 0 বসাবো, এইভাবে। তাহলে আমি আর প্রাইম টি এর ফর্মুলাটা পেয়ে গেলাম। আর প্রাইম টি পেয়ে গেলাম। এরপরে এই আর প্রাইম টি ইউজ করে, এবং আর প্রাইম টি এর জায়গায় তো আমি 1 2 3 বসাইতে পারি। টি এর জায়গায় যে টি এর জায়গায় আমি একবার 1 বসাবো, তাহলে 1 নাম্বার পিরিয়ডের ইন্টারেস্ট রেট বের হবে, 2 বসাইলে সেকেন্ড পিরিয়ডের ইন্টারেস্ট রেটটা বের হবে। এভাবে আমি বিভিন্ন পিরিয়ডের ইন্টারেস্ট রেটটা বের করে ফেলবো। বের করে সেটা দিয়ে ডিসকাউন্ট করব। ডিসকাউন্ট করলে আমার নতুন আরেকটা প্রাইস আসবে। তাহলে আর প্রাইম দিয়ে আগে যেটা বের হয়েছিল সেটা দিয়ে একটা একটা প্রাইস আসলো, এই আর আর টি দিয়ে একটা প্রাইস আসবে, আর এই আর প্রাইম টি গুলা দিয়ে একটা প্রাইস আসবে। যে দুইটা প্রাইসের চেঞ্জ, সেটাই তো আমরা বলতেছি যে B0 প্রাইম মাইনাস B0, অথবা আমরা যেটাকে বলতেছি চেঞ্জ ইন বি। ঠিক আছে। এই যে B0 এটা কিভাবে আসলো? এটা আসবে হচ্ছে আমি ওই যে একটু আগের যে ফর্মুলার যে আর, এখানে এই ফর্মুলা দিয়ে যে আর গুলা পাবো, সেই আর গুলা দিয়ে ডিসকাউন্ট করবে। এরপরে এই এই বি প্রাইম কিভাবে পাবো? এই বি প্রাইম পাবো হইতেছে এই যে এখান থেকে যে বিভিন্ন পিরিয়ডের ইন্টারেস্ট রেট গুলো পাবো, সেগুলো দিয়ে ডিসকাউন্ট করবে। এই দুইটার মধ্যে যে চেঞ্জ, সেটাই হচ্ছে আমার চেঞ্জ ইন B0। এটাই তো আমরা বের করতে চাই যে আমার সিকিউরিটিস এর প্রাইস কতটুকু চেঞ্জ হবে। ঠিক আছে। এখন যদি আমরা পার্সেন্টেজে বের করতে চাই যে আমার আহ আহ, না সরি, এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালটা আসলো আসলে। এখন ডিউরেশন ভেক্টর মডেল, যেটা হচ্ছে একটা শর্টকাট, শর্টকাট বলবো না, এটা আসলে অনেক বড় একটা ফর্মুলা, কিন্তু শর্টকাটই আসলে একটা ফর্মুলা ডেভেলপ করা। কিন্তু এটা যেটা আমরা বের করছি এটা আসলে অ্যাকচুয়াল বের করছি। সো এখান থেকে যে চেঞ্জটা আসলো সেটা তো আসলোই, এটা হচ্ছে অ্যাকচুয়াল চেঞ্জ। এখন আমাকে বের করতে হবে যে ডিউরেশন ভেক্টর মডেল নামের একটা মডেল আছে, সেই মডেলটা আমাকে কত পার্সেন্ট চেঞ্জ বলে। সো ডিউরেশন ভেক্টর মডেলের ফর্মুলা হচ্ছে এটা, বিশাল বড় একটা ফর্মুলা। চেঞ্জ ইন B0/B0 সমান মাইনাস এর D1 ইন্টু চেঞ্জ, এটা আমি এখন না দেখাই। সো এই ফর্মুলাটা দিয়ে আমরা পরে ম্যাথ করবো। একটা পার্সেন্টেজ বের হবে এখান থেকে, আর কিছু না। তো মোটামুটি এখানের পড়াশোনা শেষ, স্লাইড শেষ। সো এটার এক্সেল দেখবো এখন। এক্সেল দেখবো নাকি হচ্ছে লাইন বাইয়ের এখানে শেয়ার থেকে একটা ম্যাথ দেখে ফেলতে পারি, এটাও দেখলেও হয়তো। দেখি এক্সেলটাতে একটু যাই। চ্যাপ্টার 7। তো এক্সামে আসার মতো জাস্ট এই ম্যাথটাই আছে, স্লাইড থেকে আমার মানে অন্য কিছু আসার মতো নেই। তো টেনশনের কারণ নেই। দ্য ফলোইং ভ্যালুস আর, এই যে যেটা বলতেছিলাম যে A0 A1 এগুলা কিন্তু আমাদের স্লোপ, রাইট? এটা হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট, সরি, A0 হচ্ছে ইন্টারসেপ্ট, আর A1 A2 A3 এগুলো হচ্ছে আমাদের স্লোপ গুলা। এই যে প্রশ্নে এগুলো দেওয়া থাকবে, তো দেওয়া আছে। তো আমি এখন কি করতে পারি, এই জিনিসগুলো যেহেতু দেওয়া আছে, এগুলা ইউজ করে আমি বিভিন্ন পিরিয়ডের জন্য আর এর মান বের করতে পারি, রাইট? আর এর মান বের করতে পারি। তাহলে R0 বের করতে চাইলে আমি কি করব? ওই যে ফর্মুলা, এই যে ফর্মুলাটা এখানে দেওয়া আছে আবার স্লাইডের যে ফর্মুলাটা, টি এর মানে আমি টি এর জায়গায় আমি 0 বসাবো। তাহলে বাকি সব আমার জন্য দেওয়া আছে, আর টি এর মানটা আমাকে বলছে 0। তাহলে যত টি আছে সব জায়গায় আমি 0 বসাই দিব। তাহলে সিম্পলি কত আসবে? এই যে ফর্মুলাতে আমি যদি সবগুলো বসাই, এটা 6% আসবে। যেহেতু বাকি সবগুলা 0, তো এটা A0 স্লোপ যেটা, সেটাই আসলে 6%। এরপরে 1 যদি বসাই এই ফর্মুলাতে, আমি যদি টি এর জায়গায় 1 বসাই, তাহলে আসবে 6.91, 2 বসাইলে 7। এভাবে বিভিন্ন পিরিয়ডের জন্য আমার ইন্টারেস্ট রেট গুলো চলে আসলো। ঠিক আছে, যে এখানে লেখা আছে হোয়ার T=1, T=2। সিম্পলি কি করলাম, A0 A1 ভ্যালু গুলা দেওয়া আছে প্রশ্নে,
আমি জাস্ট টি এর মানটা চেঞ্জ করছি, টি এর মান একবার 0 বসাইছি, একবার 1 বসাইছি, তাহলে আমার কি আসলো? বিভিন্ন পিরিয়ডের জন্য ইন্টারেস্ট রেট চলে আসলো। আর বিভিন্ন পিরিয়ডের জন্য ইন্টারেস্ট রেট আসলে আমাদের জন্য সুবিধা। বিভিন্ন পিরিয়ডের ইন্টারেস্ট রেট দিয়ে আমরা বিভিন্ন পিরিয়ডের ক্যাশ ফ্লো গুলাকে ডিসকাউন্ট করে আমাদের প্রাইস বের করে ফেলতে পারি, রাইট? তো এটা গেল। এখন কাহিনী যেটা হইতেছে, ইন্টারেস্ট রেট তো এখন চেঞ্জ হবে, রাইট? ইন্টারেস্ট রেট এখন মার্কেটে চেঞ্জ হবে। মার্কেটে ইন্টারেস্ট রেট চেঞ্জ হইলে এই যে স্লোপ গুলা আছে, এই স্লোপ গুলা কিভাবে চেঞ্জ হয়? তো এটা এক্সাম্পল 2 তে দেখানো হবে মনে হয়। আচ্ছা, এক্সাম্পল 2 তে সিম্পলি একটা সিকিউরিটি ভ্যালুয়েশন করছে এই রেট গুলা ইউজ করে। এখানে যে আমরা পার্সেন্টেজ গুলা পাইছি না, যেটা আমি বলতেছিলাম মাত্র, যে আমাদের ক্যাশ ফ্লো গুলাকে আমরা ডিসকাউন্ট করে একটা প্রাইস বের করতে পারি, এই যে এখানে ফর্মুলাটা দিছে বুঝলি। তো আমাদের প্রত্যেক পিরিয়ডের কুপন কত? 100। 100 কে প্রথম 100 রে ভাগ দিব কি দিয়ে? প্রথম ক্যাশ ফ্লো দিয়ে, প্রথম ইন্টারেস্ট রেট দিয়ে, যে R1 দিয়ে 6.91। যদি দেখাই একটু, এই যে, তাহলে প্রথম যে ক্যাশ ফ্লো যে সি, যেটা 100, যে C36, এটাকে ভাগ দিতে হচ্ছে কি দিয়ে? C33, যেটা হচ্ছে এই যে ই এর মানটা, ই টু দি পাওয়ার, ই এর মানটা ই টু দি পাওয়ার এখন নিতে হবে কি RT, যে 6.91 নিবে আর কি। সিম্পলি এটা কঠিন কিছু না। এটা এটা নর্মাল খাতায় আমরা যেভাবে করি, যে প্লাস দিয়ে দিয়ে উপরে 100 100 100 এইভাবে লাস্টে বসাবো 1100, আর 1 + i টু দি পাওয়ার এই 6.91 পাওয়ার 1, এটা একটা 1 + i টু দি পাওয়ার, এর মান হবে এটা 7.68 টু দি পাওয়ার 2। এভাবে এগুলা আমরা নিচে ইউজ করবো আর কি, ডিসকাউন্ট রেট হিসেবে ইউজ করবো, নতুন কিছু না। এক্সাম্পল 3, এটা আমাদের মেইন জায়গা, যে এখন মার্কেট ইন্টারেস্ট রেট চেঞ্জ চেঞ্জ হলে কি অবস্থা হবে। আচ্ছা, এক্সাম্পল 3 তে পরে আসতেছি, কারণ এটা একটু পরে লাগবে, আপাতত লাগতেছে না। এক্সাম্পল 4 এ বলতেছে এই যে ইনিশিয়াল কন্টিনিউয়াস স্পট ইল্ড কার্ভ ইজ ওয়ান গিভেন ইন এক্সাম্পল 1 আমরা দেখলাম মাত্র। এখন যেটা করতেছে সেন্ট্রাল ব্যাংক কি করলো, 50 বেসিস পয়েন্ট মার্কেট ইন্টারেস্ট রেট, যেটা শর্ট টার্ম ইন্টারেস্ট রেট চেঞ্জ করলো। মার্কেট ইন্টারেস্ট রেট 50 বেসিস পয়েন্ট চেঞ্জ করে ফেলছে। শর্ট টার্ম নাকি লং টার্ম এগুলো নিয়ে প্যারা নেই, কথা হয়েছে যে সেন্ট্রাল ব্যাংক আমার ইন্টারেস্ট রেট বাড়াইছে 50 বেসিস পয়েন্ট। তো এখন আমার স্লোপ গুলাতে কি অবস্থা হবে? এখানে বলে দিছে, প্রশ্নের মধ্যে ডিরেক্টলি বলে দিবে কোন স্লোপে কতটুকু চেঞ্জ হবে। সাপোজ এখানে বলছে যে দিস রিজাল্টস ইন এ নেগেটিভ স্লোপ শিফট অফ 20 বেসিস পয়েন্ট পার ইয়ার ইন দ্য ইল্ড কার্ভ অ্যাজ ফলোস। দিস রিজাল্টস ইন এ নেগেটিভ স্লোপ শিফট অফ 20 বেসিস পয়েন্ট expecting আচ্ছা একটু পড়ি প্রথম থেকে। These signals to the trader in the bond market in a slowing down of the economy, expecting slower growth and lower inflation rate in future. The traders will start buying the long-term bonds. This results in a negative slope shift of 20 basis points per year in the yield curve as follows. তাহলে এই যে as follows কিভাবে বলছে, যে আমাদের যে প্রথম যে ইনিশিয়াল প্যারামিটার, যেটা A0, যেটা ইন্টারসেপ্ট, যেটা 0.06 ছিল উপরে, সেটাতে কতটুকু চেঞ্জ আসবে বলছে? 0.005। হ্যাঁ, আর মানে কারেন্ট ইন্টারেস্ট রেট চেঞ্জ হয়েছে না, এজন্য A0 এটা 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 বাড়বে। শর্ট টার্ম ইন্টারেস্ট রেট তো বাড়াইছে, রাইট? এই যে ডিসাইডেড টু ইনক্রিজ, তাহলে শর্ট টার্ম ইন্টারেস্ট রেট মানে আজকের রেট কত আছে মার্কেটে? 6%, যেটা 50 বেসিস পয়েন্ট বাড়াইছে, তাহলে এটা কত হয়ে যাবে? 6.5% হয়ে যাবে। এই যে শর্ট টার্ম ইন্টারেস্ট রেট বাড়াইছে, এইটার কারণে আমার A1 এ ইম্প্যাক্ট আসবে কতটুকু? A1 বলতেছে নেগেটিভ শিফট হবে 20 বেসিস পয়েন্ট, তাহলে 0.01 যেটা আসে সেটা থেকে 0.002 নেগেটিভ শিফট হবে, এটা আসবে কত? 0.008। আর বাকি যে দুইটা প্যারামিটার আছে সেই দুইটাতে কোনো চেঞ্জ আসবে না বলছে। কোথায় বলা আছে চেঞ্জ আসবে না? এখানে বলা থাকার কথা, কিন্তু আচ্ছা আমি একটু উপর থেকে আসি, যেটা হইতেছে এই প্যারামিটার গুলা কি কি আসলে দেখি বোঝা যায় কি। A0 A1 A2 A3 এগুলো কি আসলে? A0 তো বুঝতেছি শর্ট টার্ম রেটটা, বর্তমান রেটটা। বাকি প্যারামিটার গুলা যে কি আসলে বোঝাচ্ছে সেটা বলা নাই। সো প্রশ্নে বলা থাকবে যে আসলে কোন প্যারামিটারে কতটুকু চেঞ্জ আসবে। তো A0 তো চেঞ্জ আসলোই, আর এটার কারণে, এই জিরোর কারণে
A1 এ ইম্প্যাক্ট আসছে কত, নেগেটিভ 0.02, এর জন্য আমরা মাইনাস করে দিচ্ছি। A2 A3 তে কোনো চেঞ্জ যদি প্রশ্ন বলা থাকে সেক্ষেত্রে আসবে, না বলা থাকলে তো নাই। আচ্ছা, তাহলে আমাদের নতুন রেট, নতুন প্যারামিটার পাইলাম এগুলা। এখন এগুলাকে ইউজ করে আমি কি করতে পারি, সিম্পলি আবার R1 R2 R3 এই যে এগুলা বের করতে পারি। আগের ছিল 6.91, হ্যাঁ এই জিনিসগুলা এখন বের করতে পারি 7.21, 7.78, 8.27, 8.74, 9.25। এগুলো কিভাবে আসছে, ওই যে ফর্মুলা, যে আর টি, আর প্রাইম টি বসাইতে হবে। জিরো চেঞ্জ হয়ে গেছে, রাইট? A0 তো আগে ছিল কত, 6, এখন হয়ে গেছে কত, A0 প্লাস চেঞ্জ ইন A0, এটা হবে 6.5। ওয়ান এর মান কত, 0.01 থেকে একটু কমছে, ওইটা নতুনটা বসাইতে হবে, প্লাস ইন্টু টি, A2 চেঞ্জ হয় নাই, যেটা আছে সেটাই, A3 যেটা আছে সেটাই। এইভাবে প্যারামিটার গুলা বসায় বসায় এই নতুন পার্সেন্টেজ গুলা বের করা হয়েছে, এই যে নিউ ইল গুলা বের করা হয়েছে এবং চেঞ্জটা একটু দেখানো হয়েছে। আচ্ছা, এখন যেটা হইলো নিউ ইল গুলা আসলো, এক্সাম্পল 5-এ কি হইতেছে দেখি। এই রেট গুলাকে ইউজ করতে হলে নতুন সেম সিকিউরিটিসটা আবার ভ্যালুয়েশন করছে একটু আগে। এক্সাম্পল 2-তে যে সিকিউরিটিসটা ভ্যালুয়েশন করছিল সেই সিকিউরিটিসটাকে আবার ভ্যালুয়েশন করছে। তাহলে আগে আসছিল কত, 1000, এখন আসছে 1019, আগে আসছিল 1002। তাহলে এই যে 50 বেসিস পয়েন্ট ইন্টারেস্ট রেট মার্কেটে চেঞ্জ করলো সেন্ট্রাল ব্যাংক, সেটার কারণে আমার সিকিউরিটিস এর প্রাইস কতটুকু চেঞ্জ হয়েছে, এই যে 17.73 চেঞ্জ হয়েছে। এটা হইতেছে আমরা তো ফিগারে বের করলাম, চেঞ্জ ইন বি কত আসছে, 17.73, এবং এটা অ্যাকচুয়াল মেজারমেন্ট। এখন আমাদের লাগবে যে ডিউরেশন ভেক্টর মডেল যেটা, সেটা কত পার্সেন্ট বলে। আচ্ছা, এটাকে তো আমরা পার্সেন্টেজে ছেড়ে নিতে পারি, রাইট? এই যে চেঞ্জ ইন বি যেটা আসছে 17.73, এটা কত পার্সেন্ট আমরা বের করে ফেলতে পারি না, যে এখন 1019 আর আগে ছিল কত, 1002, রাইট? এটা ডিভাইডেড বাই হবে, আবার এটা ব্র্যাকেট দিয়ে নিই, এটা কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে সেটা আমরা বুঝে ফেলতে পারবো আর কি। কত পার্সেন্ট আসলো, এটা 1.77%। ঠিক আছে, এই যে এখানে দেখাইছে এটা 1.77%, 1.77%। তাহলে এতটুকু হচ্ছে অ্যাকচুয়াল। এখন দেখতে হবে যে ডিউরেশন ভেক্টর মডেল সে কতটুকু, কত পার্সেন্ট আমাদেরকে বলে। ডিউরেশন ভেক্টর মডেল বলতেছে যে ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল এন্ড প্রেডিক্টেড প্রাইস, এটা মনে হয়, এটা না। এই যে এটা ম্যাকআউলাই ডিউরেশন, এটা no difference of shape it is negative 2.07, এই যে এটা 1.771, তার মানে একদম ক্লোজ একটা পার্সেন্টেজ আমাদেরকে দিল। আমরা বের করছি কত, অ্যাকচুয়ালটা কত, 1.7689, আর ও বলতেছে 771, তার মানে দুই গণ নেই, তার মানে ডিউরেশন ভেক্টর মডেল আর আমাদের যে অ্যাকচুয়াল প্রাইস চেঞ্জ সেটা সমান 777। তো ডিউরেশন ভেক্টর মডেলের তাহলে এই যে পার্সেন্টেজটা, এটা তাহলে একটু বের করে নিতে হবে। এটা কিভাবে বের করা যায়, এটা বের করার জন্য একটা লং প্রসেস মোটামুটি। সেটার জন্য যাইতে হবে আগে এক্সাম্পল 3-তে। এক্সাম্পল 3-তে আইসা এখানে এই যে ম্যাচুরিটি লিখতে হবে টি, এখানে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো বসাইতে হবে। ক্যাশ ফ্লো কত কত, 100 করে না, 100 করে লেখা নেই, 100 গুলারে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করছে, তাহলে আসলো এটা 1002 আসলে যোগ করলে। এরপরে হচ্ছে পিবি ইন্টু টি, যে প্রেজেন্ট ভ্যালু যেটা আসলো সেটাকে টি দিয়ে মাল্টিপ্লাই করে একটা কলাম বানাইতে হবে। হুম, এটাকে স্কোয়ার দিয়ে গুণ দিয়ে একটা কলাম বানাইতে হবে, টি কিউব দিয়ে গুণ দিয়ে একটা কলাম বানাইতে হবে। এই 93 কিভাবে আসছে, 93 হচ্ছে যে 100 ডিভাইড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। সো অবশ্যই এখানে এই যে 6.91 ইউজ করছে, যেটা হচ্ছে কারেন্ট প্রাইস আর কি, কারেন্ট ডিসকাউন্ট রেট গুলা। এই রেট গুলা ইউজ করে করে এই ভ্যালু গুলা বের করলো, সেগুলোকে টি দিয়ে একবার গুণ দিল, টি স্কোয়ার দিয়ে গুণ দিল, টি কিউব দিয়ে গুণ দিল।
এইভাবে 3টা কলাম নিতে হবে, T4 লাগবে না কারণ কিউব পর্যন্ত এক্সামে আসবে। তো এরপরে যেটা করতে হবে যে D1 D2 D3 বের করছে। তো D1 কিভাবে বের হবে, যে 4154 এটারে ভাগ দিতে হবে 1002 দিয়া, তাহলে আসবে 4.14। 1914 যে 1002 দিয়ে ভাগ দিলে আসবে 19। 9100 ভাগ দিতে হবে 1002 দিয়ে, আসবে D3। তার মানে D1 D2 D3 বের করে নিতে হবে। ঠিক আছে, D1 D2 D3 কেন বের করতে হবে, ওই যে ডিউরেশন যে ভেক্টর মডেল, যেটা আমরা যেটা দিয়ে অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ প্রাইস চেঞ্জটা বের করতে চাইতেছি, এই পার্সেন্টেজটা বের করতে চাইতেছি, এটা বের করার ফর্মুলাটাতে কিন্তু এই D1 D2 D3 এগুলো আছে। এই যে D1 D2 আর D3 আছে আর কি। তো এই ফর্মুলাটাতে বসানোর জন্য D1 D2 D3 আমরা বের করলাম। কারণ বাকি যে জিনিসগুলো সেগুলো অলরেডি আমাদের ক্যালকুলেশন করা আছে, ফর্মুলাতে জাস্ট প্লাগ করতে হবে। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা কোথায়, পুরো ফর্মুলাটা স্লাইডে আছে। ফর্মুলাটাতে আসি, ফর্মুলাতে এখন খালি ভ্যালু বসাইতে হবে, সবকিছু আমাদের ক্যালকুলেশন করা ডান। এখন বসাইলেই পার্সেন্টেজটা চলে আসবে। এটা কই, এটা না, 8। এই যে বড় ফর্মুলাটা একটু করে মুখস্থ করতে হবে। ওই রে ভাই, 7 মনে হয়। এই যে D1 বের করছি একটু আগে, -D1 দিতে হবে, ইন্টু চেঞ্জ ইন A0। চেঞ্জ ইন A0 আমরা জানি 0.005। ওই যে মার্কেটে ইন্টারেস্ট রেট যতটুকু চেঞ্জ হয়েছে সেটাই তো ডিরেক্ট A0 তে এসে ইম্প্যাক্ট ফেলাইছে। তো এটা ভ্যালু আমাদের কাছে আছে। D2 বের করছি। এরপরে চেঞ্জ ইন A1, এটা জানি আমরা কত, যে -0.002 মনে হয়। এরপরে মাইনাস চেঞ্জ ইন A0, এটা তো আগেরটা, 0 তার উপরে স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 এর ফ্যাক্টোরিয়াল কিন্তু, -D3 আমরা একটু আগে বের করছি, ইন্টু পুরো ফর্মুলা মুখস্থ করতে হবে, আমি আর বললাম না। এটা যদি D3 পর্যন্ত বলে দেয় সেক্ষেত্রে এই যে এই পর্যন্ত থেমে যেতে হবে, D4 এটা লাগবে না। আর যদি D4 ও বলে তাহলে তো কলাম আর একটা বাড়বে, এক্সেল এর কলাম, এই কলামটা তার একটা কলাম বাড়বে। তো আশা করি ওইটা আসবে না, 3টা পর্যন্ত আসবে। আসলে এখানে ডি 3টা করছি না আমরা, যে PBT3, পরেরটা হবে PBT4। তো ওইটা মনে হয় না লাগবে। তো ওই ফর্মুলাতে জাস্ট ভ্যালু বসাই দিতে হবে। এটাতে ভ্যালু বসাইলে কত আসবে, 1.77 আসবে। তাহলে এই হচ্ছে চ্যাপ্টার PPT7 এবং তার এক্সেল। PPT8-9 কোনো ইয়া নাই, এক্সেল নাই, তো জাস্ট একটু হালকা থিওরিটিক্যাল আলোচনা। 7-8টা স্লাইড, সো ইল্ড আর ইন্টারেস্ট এটা আমি 2 লাইনে শেষ করে দিব। এখানে আমার ইম্পর্টেন্ট কিছু নাই। সো এখানে যে মেইন যে এক্সাম্পল জাস্ট দেখি, সেটা হচ্ছে সাপোজ এটা। সো এখানে আমরা বলতেছি যে 2টা বন্ড সাপোজ আমাদের কাছে আছে, এ নামের একটা বন্ড আছে, বি নামের একটা বন্ড আছে। সো এ ডিউরেশন হচ্ছে সাপোজ হচ্ছে, এ ডিউরেশন হচ্ছে 5, হ্যাঁ। বি নামের যে একটা বন্ড তার ডিউরেশন হচ্ছে 6। তো আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় যে বি হচ্ছে রিস্কি, বি হচ্ছে রিস্কি ইনভেস্টমেন্ট, কারণ এটার ডিউরেশন বেশি, এটার ডিউরেশন বেশি হলে আমরা এটাকে রিস্কি বলি, বা ইন্টারেস্ট রেট এখানে রিস্ক অনেক। কিন্তু শুধুমাত্র ডিউরেশনের উপর বেস করেই ইন্টারেস্ট রেট রিস্ক মেজার করা হয় না, এটা রং হবে যদি আমরা শুধুমাত্র ডিউরেশনের বেসিসে ডিসিশন নিয়ে নিই। যেহেতু আমার ডিউরেশন বি এর বেশি, এজন্য আমরা এটাকে রিস্কি বলতেছি, আর ডিউরেশন এর যে এটা রিস্ক, ডিউরেশনটা কম, এজন্য আমরা কম বলতেছি। এটা বলা যাবে না, বরং দেখতে হবে যে ইন্টারেস্ট রেটের ভলেটালিটিটা কেমন। ইন্টারেস্ট রেটের ভলেটালিটি, ভলেটালিটি মানে কি, সিগমা। সো ইন্টারেস্ট রেট বেশি উঠানামা করে, এর ডিউরেশন কম, মানে এর ডিউরেশন কম, ঠিক আছে, A5 এর ডিউরেশন কম, কিন্তু এটার ইন্টারেস্ট রেট যেটা আছে সেটা অনেক ভলেটাইল, সো সেক্ষেত্রে হচ্ছে এটা বেশি রিস্কি। ইন্টারেস্ট রেট ভলেটালিটিটা মেজর ফ্যাক্টর, যেটাকে বিবেচনা করতে হবে আর কি। তো এই জিনিসগুলো নিয়ে এই লাইনটাকে, এই একটা লাইনকে নিয়েই বারবার এখানে কয়েকটা এক্সাম্পল সাজাইছে। যেমন এখানে একটা এক্সাম্পল দিছে, গিভেন দিস টু প্রপার্টিজ, এ 10-year নন ইনভেস্টমেন্ট গ্রেড বন্ড, একটা 10 বছরের নন ইনভেস্টমেন্ট, মানে যেটাতে ইনভেস্ট করার মতো না, এটাকে জাঙ্ক বন্ড, এটার
আর এটা ডিউরেশন কেমন, লোয়ার, এই যে লোয়ার ডিউরেশন থেকে 10 ইয়ার ট্রেজারি কুপন নোট, যেটা হচ্ছে একটা সরকারি একটা কুপন নোট নোট সেটা সেটা থেকে লোয়ার ডিউরেশন কার, নন ইনভেস্টমেন্ট বন্ডটার। লোয়ার ডিউরেশন এর মানে কি, খুশি যে ডিউরেশন কম ভালো না, আসলে দেখতে হবে যে এটার ইন্টারেস্ট রেটের ভলাটিলিটিটা কেমন, এটা ইন্টারেস্ট রেট ভলাটিলিটি আসলে বেশি হবে, নন ইনভেস্টমেন্ট যে বন্ডটা আছে সেটার ইন্টারেস্ট রেট ভলাটিলিটি বেশি হবে। তো এটা বেশি রিস্কি হবে। ঠিক আছে, ওই জিনিসটা আর কি কনসিডার করে এই কয়েকটা স্লাইডে কথাবার্তা লেখা আছে, তো তেমন গুরুত্বপূর্ণ না, সে একটু পড়লেই বোঝা যাবে আমার এই লাইনটাকে মাথায় রেখে। এরপরে হইতেছে পিপিটি 9। পিপিটি 9 যেটা ইল্ড স্প্রেড নিয়ে, সো এখানে দুইটা ফর্মুলা আছে, বা একটা ফর্মুলা থেকে তিনটা ফর্মুলা ডিরাইভ করা যায়। আহ, তো প্রথমে দুইটা ফর্মুলা আছে। ফর্মুলা হচ্ছে ইল্ডের স্প্রেড, স্প্রেড মানে হচ্ছে যে গ্যাপ আর কি। সো সাপোজ আমার যে একটা এক্স নামের একটা বন্ড আছে, সেটার ইল্ড হচ্ছে 5%। ইল্ড হচ্ছে কত পার্সেন্ট, 5%। আর ইল্ড অন ওয়াই বন্ড যেটা মানে আরেকটা বন্ড, সেটা সাপোজ আমি বলতে পারি যে এটা একটা সাপোজ ট্রেজারি বন্ড, সো এটার ইল্ড হচ্ছে 4%। আর এটা একটা কর্পোরেট বন্ড, রাইট, 5% যেটা বললাম, এটা হচ্ছে একটা কর্পোরেট বন্ড। আর বন্ড ওয়াই যেটা বলতেছি এটা একটা গভর্নমেন্ট বন্ড। তার মানে কর্পোরেট বন্ড আমাকে বেশি ইল্ড দিচ্ছে, রাইট, 5%, যেটা 1% বেশি দিচ্ছে। ওই 1% আসলে হচ্ছে ইল্ড স্প্রেড। স্প্রেড যেটা, যে বন্ড, যে কোম্পানির বন্ড বেশি রিস্কি, সেই কোম্পানির স্প্রেড বেশি হবে, সেই কোম্পানির স্প্রেড বেশি হবে। তার মানে রেফারেন্স বন্ড যেটা, রেফারেন্স বন্ড মানে হচ্ছে ট্রেজারি বন্ড, এটা এই রেফারেন্স বন্ডের যে রেট সেটার সাথে প্লাস হবে কি আমার স্প্রেড। স্প্রেড পার্সেন্ট হইতে পারে, বন্ড যদি আরো বেশি রিস্কি হয় 3% স্প্রেড দিতে হবে, আরো যদি বেশি রিস্কি হয় 4% স্প্রেড দিতে হবে, এরকম আর কি। আর যদি এই বন্ডের মধ্যে যদি আমার এই কল অপশন থাকে, কল করার সুযোগ থাকে, সেক্ষেত্রে মেবি আমাকে 5% দিতে হবে, কারণ ইনভেস্টরকে তো আমাকে পুষাইতে হবে, রাইট। ইনভেস্টরকে আমি বললাম ভাই আমি তোমাকে একটা বন্ড দিতেছি, আমি যে কোনো সময় এটা কল করে নিব। সো ইনভেস্টর সেখানে তো খুশি হবে না, ইনভেস্টর বলবে ঠিক আছে কল করে নিয়ে যে কোনো সময়, কিন্তু আমাকে একটু 5%-এর জায়গায় কি দিয়ে দিও, 6% দিয়ে দিও, এরকম জিনিসগুলো নিয়ে কয়েকটা পরের স্লাইডে আরেকটা ফর্মুলা আছে। এই যে ইল্ড স্প্রেড, যেটা এখানে একটা গ্রাফ দেখানো হয়েছে, একদম নিচের যে লাইনটা আছে সেটা হচ্ছে আমাদের যে সরকারি বন্ড, যেটা সরকারি বন্ডের স্প্রেড, যেমন বেঞ্চমার্ক স্পট রেট কার্ভ। এই যে কার্ভটা, সাপোজ এটা আমি যদি এই পয়েন্টটা নিয়ে কথা বলি, এখানে সাপোজ 5% আছে, গভর্নমেন্ট বন্ড কিনলে ইনভেস্টররা কত পার্সেন্ট পায়, 5%। এখন এটার সাথে যোগ করতে হবে আরো 2% সাপোজ এই গ্রাফটাতে আসার জন্য। তাহলে এই গ্রাফটা কি, এই গ্রাফটা হইতেছে একটা কর্পোরেট বন্ডের কার্ভ, যেখানে তার কল অপশন নাই আর কি, মানে সে কল করবে না। তো সাপোজ এটা যদি নাম দেই, এটা হচ্ছে কি গভর্নমেন্ট বন্ড, রাইট, এটা হচ্ছে গভর্নমেন্ট বন্ড। এটা আমি বললাম সাপোজ কোম্পানি এ এর বন্ড, কোম্পানি এ, কোম্পানি এ এটা কি নন কলেবল, মানে এটা সে কল করবে না বলে দিচ্ছে। যেহেতু কল করবে না, তো সে আমাকে এই যে 5% তো হচ্ছে আমার গভর্নমেন্ট বন্ড কিনলে আমি পাই, আমি ইনভেস্টর, আমি 5% পাই। তো আমি যেহেতু কোম্পানি এ এটা কিনবো এবং এটা নন কলেবল, মানে কল করবে না সে বলছে, যেহেতু কল করবে না সেটা আমার জন্য একটা অ্যাডভান্টেজ। তো আমি তাকে বলবো যে ভাই আমাকে 1% বেশি দাও, দিলেই হবে, 6% দিয়ে দাও, তাহলে আমি 1% স্প্রেড চাইলাম তার কাছে। আর যদি এমন হয় যে আহ আরেকটা বন্ড আছে যেটা হচ্ছে বি নামের একটা বন্ড, সে কি করলো, সেটা ওই বন্ডটা হইতেছে কলেবল, সে যে কোনো সময় কল করে নিতে পারে। মানে কি এখানে তার একটা অপশন আছে, ঠিক আছে, এটা কলেবল বন্ড। যেহেতু কোম্পানি যে কোনো সময় এটা কল করে নিতে পারে, এটা আমার জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ। তো আমি বলবো ভাই আমাকে 6% না, আমাকে আরো আরো 1% বেশি দাও, তাহলে সে আমাকে কত পার্সেন্ট দিতে হবে, 7%। ঠিক আছে, তার মানে আমরা যদি জেড স্প্রেডটা বের করতে চাই, এই যে জেড স্প্রেড হচ্ছে মেইনলি এই যে কল, মানে বন্ড বি যেটা, সেটার সেটার স্প্রেড আর কি। জেড স্প্রেড বের করার উপায় কি, জেড স্প্রেড বের করার উপায় হচ্ছে এই যে গভর্নমেন্টের বন্ড, মানে গভর্নমেন্টের ইল্ড, যেটার সাথে আমাদের যোগ হবে
এই যে স্প্রেড, এই যে 1%, সেটার সাথে যোগ হবে হচ্ছে অপশনের কস্ট, সবগুলা যোগ করে আমার আসলে জেড স্প্রেড। তো জেড স্প্রেড এর মধ্যে এখানে ফর্মুলা দেখতেছি ওএএস প্লাস হচ্ছে কি অপশন কস্ট। বুঝতে হবে যে ওএএস টা কি, ওএএস এর মধ্যে কি কি আছে। ওএএস এর মধ্যে আছে আসলে ক্রেডিট রিস্ক আর লিকুইডিটি রিস্ক। ক্রেডিট রিস্ক আর লিকুইডিটি রিস্ক, এই 5% শুধুমাত্র কার জন্য? 5% মেইনলি শুধুমাত্র লিকুইডিটি রিস্কের জন্য। 5% কাকে রিপ্রেজেন্ট করে? আমরা ওই যে কোর্সে বিভিন্ন প্রিমিয়াম অ্যাড করছি না, এই 5% হইতেছে, আমরা বলতে পারি এটা হচ্ছে আরএফ, রাইট? আরএফ দিয়ে আমরা শুরু করতাম। আরএফ মেইনলি এখানে কাকে রিপ্রেজেন্ট করতেছে? লিকুইডিটি রিস্কটাকে। এটার সাথে যোগ হবে আরো 1%, না? 1% যোগ হলে তো 6% হয়। ওই 1% কাকে রিপ্রেজেন্ট করে? ওই 1% রিপ্রেজেন্ট করে হচ্ছে ক্রেডিট রিস্ক। কারণ বন্ড এ যেটা, বন্ডটা তো কর্পোরেট বন্ড, এটা তো একটা ক্রেডিট রিস্ক আছে, ওই 1% এখানে যোগ হচ্ছে, এটা হচ্ছে আমরা ক্রেডিট রিস্ক প্রিমিয়াম বললাম এটাকে। এটার সাথে আরো 1% যোগ করলে আমার 7% আসে, ওই যে 7% আসার জন্য আমার আরো 1% যোগ করতে হয়। ওই 1%টা কাকে কাকে রিপ্রেজেন্ট করতেছে? ওই 1% রিপ্রেজেন্ট করতেছে অপশন কস্ট। অপশন কস্ট মানে আমরা বলতে পারি এটা অপশন প্রিমিয়াম আর কি বলতে পারি, অপশন কস্টই বলতে হবে, এটা পার্সেন্টেজে আর কি বলতে হয়। এটাকে বলা হচ্ছে তাহলে অপশন প্রিমিয়াম। এই যে তাহলে ক্রেডিট রিস্ক, লিকুইডিটি রিস্ক প্লাস ক্রেডিট রিস্ক প্লাস হচ্ছে অপশন রিস্ক, অপশন কস্ট, এই তিনটা জিনিস যোগ করলে আসে জেড স্প্রেড। তাহলে জেড স্প্রেড এর ফর্মুলাটা আর কি মনে রাখতে হবে। জেড স্প্রেড সমান সমান হচ্ছে কি ওএএস প্লাস হচ্ছে অপশন কস্ট। এই ওএএস কাকে কাকে রিপ্রেজেন্ট করে? সেটা হচ্ছে লিকুইডিটি রিস্ক আর ক্রেডিট রিস্ক, এখানে স্লাইডে কোথাও না কোথাও বলা আছে। কোনো বন্ডের যদি কল অপশন না থাকে, যেমন এ নামের যে বন্ড, বন্ড এইটার তো কোনো ইয়া নাই, অপশন নাই, কল অপশন নাই, সো তার জন্য শুধুমাত্র ওএএস টাই রিলিভেন্ট। তার জন্য জেড স্প্রেড ইজ ইকুয়াল টু ওএএস, তার জন্য আসলে অপশন কস্ট দরকার নেই। ঠিক আছে, তাহলে এই যে অপশন কস্ট সমান সমান অপশন কস্ট, তাহলে কিভাবে বের করা যায়? জেড স্প্রেড থেকে ওএএস মানে ফর্মুলাটাকে এদিক সেদিক ঘুরায় ফেরায়, মেইন ফর্মুলা হচ্ছে এটা, জেড স্প্রেড ইজ ইকুয়াল টু ওএএস প্লাস অপশন কস্ট। সো এখান থেকে আমরা অপশন কস্ট বের করতে পারি, ওএএস বের করতে পারি, একটু বাম ডান বাম করে আর কি। ঠিক আছে, তাহলে ওই যে রিস্ক গুলার নামগুলা কোথায়? এখানে আছে, যে দুটা রিস্কের নাম বললাম, লিকুইডিটি রিস্ক আর ক্রেডিট রিস্ক। এই যে লিকুইডিটি রিস্ক পাওয়া গেল। অপশন রিস্ক তো বললামই, ওটা তো সব বন্ডের জন্য আসবে না, যেটার কল কল করা জায়গা আছে সেটাতে আসবে। একটা হইতেছে কি ক্রেডিট রিস্ক, রাইট? ওইটাও আছে কোথাও না কোথাও, একটু খুঁজে নিতে হবে আর কি। এই যে ক্রেডিট রিস্ক, এই যে তিনটা, এখানে তিনটা একসাথে দেওয়া আছে, বুঝলে? আচ্ছা, তো আচ্ছা, অপশন কস্ট এখানে তো প্লাস আকারে দেওয়া, এটা মাইনাসও হয়ে যেতে পারে বাই এনি চান্স। এখন যখন অপশনটা হবে পুট অপশন, কল অপশন হইলে তো মানে এটা ইনভেস্টরের জন্য ডিসঅ্যাডভান্টেজ, এজন্য সে বেশি প্রিমিয়াম চায়। কিন্তু যদি পুট অপশন হয়, যেটা ইনভেস্টরের জন্য অ্যাডভান্টেজ, তখন কিন্তু সে প্রিমিয়াম আরো কম চাবে, তখন সেটা মাইনাস অপশন কস্ট হয়ে যাবে। ঠিক আছে, এই ফর্মুলাটাতে এটা মাইনাস হয়ে যাবে। এই যে এখানে বলা আছে অপশন কস্ট নেগেটিভ হইতে পারে যদি পুট অপশন হয়। ঠিক আছে, মোটামুটি তাহলে এটাও শেষ আর কি। এই কয়েকটা এখানে সম্পর্ক টম্পর্ক দেওয়া আছে, এগুলো একটু পড়লে বোঝা যাবে। এই পর্যন্ত এটা রাখলাম, আর বাকি আছে হইতেছে 10 আর 10-এর 1 আর 10-এর 2, ওইটা 10-15 মিনিট বা 20 মিনিট মতো লাগবে, তাহলে আর কি শেষ হইতো। করে দিব।